তো আপনারা অলরেডি এই লেকচারটা আপনারা অলরেডি গো থ্রু করছেন। সো প্রথমে আমরা হচ্ছে আসলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে হালকা একটু বেসিক দেখে নিব যে আসলে কিভাবে আমরা একটা নরমাল সিগন্যালকে রিপ্রেজেন্ট করি ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন। এবং পরে হচ্ছে আমরা আসলে ইমেজের রিপ্রেজেন্টেশন এবং ইমেজের প্রসেসিং এর উপরে ফোকাস করব। সো আমরা অলরেডি প্রিভিয়াস যে 4টা ল্যাব দেখেছিলাম, অর্থাৎ প্রথম যে ল্যাবটা ছিল ইন্ট্রোডাকশন টু ইমেজ প্রসেসিং, তারপর হচ্ছে আমাদের একটা কন্ট্রাস্ট স্ট্রেচিং এর উপর একটা ল্যাব ছিল, দেন আমরা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের উপর ল্যাব 3 করেছি, এন্ড ফাইনালি লাস্ট ল্যাবটা ছিল আমাদের নেইবারহুড প্রসেসিং এর উপরে। এই 4টা ল্যাবই আসলে হচ্ছে আমাদের ইমেজ প্রসেসিং ছিল, বাট সেটা ছিল স্পেশাল ডোমেনে। অর্থাৎ আপনি একটা ইমেজকে যেভাবে পারসিভ করেন, ইমেজের যে আসলে ইমেজের প্রত্যেকটা পিক্সেল লেভেলে যে আসলে তার কিছু প্রত্যেকটা পজিশনে একটা 2D অ্যারের প্রত্যেকটা পজিশনে যে একটা ইমেজের পিক্সেল ইন্টেন্সিটি থাকে, এই ইন্টেন্সিটিটাকে আসলে কোনো না কোনোভাবে আমরা ম্যানিপুলেট করছি বা কোনো না কোনোভাবে আমরা চেঞ্জ করছি। সেটা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন বা পয়েন্ট প্রসেসিং এর যে ল্যাব, সেখানে হচ্ছে আমরা আসলে স্পেসিফিক্যালি ইনপুট ইমেজের ওই পিক্সেল কি বলে পিক্সেল যে ভ্যালু সেটাই হচ্ছে আসলে ইম্প্যাক্টেড হয়েছে। নেইবারহুড প্রসেসিং এ আমরা গিয়ে দেখছি আসলে শুধুমাত্র ইনপুট ইমেজের যে জাস্ট পিক্সেল ভ্যালুটা ইম্প্যাক্টেড হয়েছে তা না, একটা স্পেসিফিক নেইবারহুডকে আমরা ধরে তারপর হচ্ছে ইমেজ প্রসেসিংটা করেছি। কিন্তু আজকের যে ল্যাবটা বা এই ফ্রিকোয়েন্সি ডোমেইনের ক্ষেত্রে যে আমাদের যে ইমেজ প্রসেসিং, সেক্ষেত্রে আমরা আসলে কিন্তু স্পেশাল ডোমেইনে কোনো প্রসেসিং নিয়ে কথাবার্তা বলবো না। আমাদের মূল ডিসকাশনটা থাকবেই আসলে হচ্ছে যে আপনার ফ্রিকোয়েন্সি ডোমেইনে আসলে কিভাবে আমরা একটা ইমেজকে রিপ্রেজেন্ট করি, অ্যান্ড দেন রিপ্রেজেন্টেশন করার পর আমরা যে ইমেজ প্রসেসিং করি, প্রসেসিং করলে আসলে চেঞ্জটা কিরকম হয়ে থাকে। সো টু স্টার্ট অফ আসলে আমরা প্রথমত একটু সিগন্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে কথাবার্তা বলি। সো প্রথমত আমরা জানি সিগন্যাল বলতে আসলে আমরা কি বুঝি। সিগন্যাল বলতে আমরা যে জিনিসটা জানি যে যে কোনো একটা ফাংশন যার মধ্যে কোনো না কোনো ধরনের একটা ইনফরমেশন এক্সিস্ট করে। যেমন আপনারা যদি জিজ্ঞেস করেন যে আসলে রেডিও সিগন্যালের মধ্যে আসলে কি থাকে, রেডিও ওয়েভ থাকে। হ্যাঁ, তারপর আমরা যদি বলি যে আসলে লাইট সিগন্যালের মধ্যে অ্যাগেন কি থাকে, লাইট ইনফরমেশন থাকে। বা আমরা যে সাউন্ডকে যদি চিন্তা করি, সাউন্ড সিগন্যাল, বা এই যে ধরেন আমি কথা বলতেছি, আমি কথা বলাটা যে আপনার একটা ইস কাইন্ড অফ আ সিগন্যাল। এই ধরনের সিগন্যাল আসলে কি থাকে, আমার সাউন্ডের ইন্টেন্সিটি থাকে। হ্যাঁ, বা ইমেজের কথা যদি আপনি চিন্তা করেন, ইমেজকে আসলে আমরা কি বলতে পারি যে ইমেজের মধ্যে আসলে আমার ইফ ইট ইজ আ গ্রে স্কেল ইমেজ তাহলে আমার ব্রাইটনেসের ইনফরমেশন থাকে, ইফ ইট ইজ অ্যান RGB ইমেজ তাহলে আমার কালার ইনফরমেশন থাকে। হ্যাঁ, সো সিগন্যালকে আসলে এভাবে রিপ্রেজেন্ট বলা যায় যে সিগন্যাল হচ্ছে এমন এক ধরনের একটা ফাংশন যেখানে কিছু ইনফরমেশন কনভে করা হয়, এটার মাধ্যমে কোনো একটা ইনফরমেশন পাস করা হয়। হ্যাঁ, এবং সিগন্যাল আসলে জেনারেলি ইন টার্মস অফ সিগন্যালের কি বলে মানে কি বলে ডেফিনেশন, এটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস সিগন্যাল, একটা হচ্ছে আপনার ডিসক্রিট সিগন্যাল। কন্টিনিউয়াস সিগন্যাল বলতে আমরা আসলে কি বুঝি? কন্টিনিউয়াস সিগন্যাল বলতে আমরা আসলে এই ধরনের সিগন্যালকে বুঝি যে একটা সিগন্যাল, সরি, এরকম একটা সিগন্যাল যদি হয়, দেখেন এই সিগন্যালটা কি, এই স্পেসিফিক সিগন্যালটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট পিরিয়ডের উপর কন্টিনিউয়াসলি কিন্তু ডিফাইন্ড। হ্যাঁ, আবার এই সিগন্যালটা যদি আপনারা খেয়াল করেন, আপনারা যদি এই সিগন্যালটা খেয়াল করেন, এই সিগন্যালটা কিন্তু কন্টিনিউয়াসলি ডিফাইন, এটা কিন্তু স্পেসিফিক কিছু কিছু পয়েন্টে জাস্ট হচ্ছে ডিফাইন হতে পারে। সেটা ধরেন এখানে এটা 2, এটা 4, এটা 6, এটা 8, এটা 10, সো অন সো ফর্থ। তো এরকম এই সিগন্যালটা আপনারা যদি খেয়াল করেন কিছু স্পেসিফিক ডিসক্রিট ইন্টারভালে আপনার হচ্ছে ডিফাইন। কিন্তু এই সিগন্যালটার কথা যদি চিন্তা করেন, এটা ধরেন আপনার ইফ ইট ইজ 0 অ্যান্ড ইফ ইট ইজ টি, তাহলে এটা 0 থেকে টি পর্যন্ত সবগুলো ইন্টারভালই আপনার হচ্ছে ডিফাইন আছে। সো যখন একটা সিগন্যাল এরকম সবগুলো সবগুলো ভ্যালুর মধ্যে যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সবগুলো ভ্যালুতে ডিফাইন থাকে, তখন সেই সিগন্যালকে আমরা বলে থাকি কন্টিনিউয়াস সিগন্যাল। যেমন এই ধরনের সিগন্যাল আসলে জেনারেলি একটা সাইনোসয়েডাল ওয়েভ, সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস সিগন্যাল। আবার এই ধরনের সিগন্যাল আপনারা যদি খেয়াল করেন, এটা হচ্ছে কি আসলে কিছু ডিসক্রিট ইন্টারভাল বা কিছু ডিসক্রিট পয়েন্টে ডিফাইন, সেই ধরনের সিগন্যালকে আমরা বলে থাকি আসলে আপনার ডিসক্রিট সিগন্যাল। যেমন একটা ডিজিটাল অডিও আমি যখন কথা বলতেছি, এই রেকর্ডিংটা যদি আপনারা দেখেন, এটা আসলে টেকনিক্যালি একটা ডিসক্রিট সিগন্যাল। অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ মোস্ট অফ দ্য সিগন্যাল আমরা যেগুলো নিয়ে ডিজিটালি কাজ করি, এগুলো সবই আসলে মোরলেস ডিজিটাল সিগন্যাল। আপনি যদি আমাদের ইমেজের কথা চিন্তা করেন, আমরা যেভাবে ইমেজ রিপ্রেজেন্ট করতেছিলাম, রাইট, আমরা ইমেজে এরকম বলছিলাম যে এই একটা পয়েন্ট, এটা যদি হয় ধরেন এটা হচ্ছে আপনার পয়েন্ট এখানে XY, এই XY তে ধরেন আপনার ইমেজের ইন্টেন্সিটি বা ব্রাইটনেস হচ্ছে ধরেন আপনি বলেন 100। তো খেয়াল করেন এই যে এখানে যে বলতেছেন ইমেজের যে একটা পিক্সেলের যে লোকেশন বা স্পেশাল লোকেশন, সেখানে যে 100টা আমরা জানি আসলে ইন দিস কেস আসলে একটা ব্রাইটনেস ইন্টেন্সিটি। কিন্তু এর পরের যে
লোকেশন না, ধরেন এই লোকেশনটার কথা যদি হয়, ধরেন সেটা হবে কি, তখন ধরেন হলো আপনার এক্স আর হচ্ছে আপনার ওয়াই প্লাস ওয়ান। তো তাহলে এখানেও যদি খেয়াল করেন, ইমেজ আমরা যে রিপ্রেজেন্ট করতেছিলাম দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ ডিজিটাল সিগন্যাল। সো ডিজিটাল মানে ডিজিটাল ইমেজ নিয়ে কথাবার্তা বলতেছিলাম। সো অ্যাগেন যেহেতু ইমেজটা ডিজিটাল, এবং আমরা জানি ডিজিটাল সিগন্যাল অর এনি কাইন্ড অফ ডিজিটাল ইমেজ আসলে আমরা রিপ্রেজেন্ট করি ইন ডিসক্রিট ইন্টারভাল, নট ইন কন্টিনিউয়াস ইন্টারভাল। সো আপনি চিন্তা করতে পারেন ইমেজ কিন্তু আসলে আপনার এক ধরনের 2D ডিসক্রিট সিগন্যাল। ঠিক আছে, তো এখানে এই জিনিসগুলি বলা হয়েছে, এবং এখানে যদি আপনারা একটা এক্সাম্পল দেখেন, দেখেন এই যে দিস ব্লু মার্ক যে সাইনোসয়েডাল ওয়েভটা, এটা আসলে হচ্ছে আপনার একটা অ্যানালগ বা কন্টিনিউয়াস সিগন্যাল। এবং এই সিগন্যালে দেখেন এই যে যেই সিগন্যালটা আপনার হচ্ছে একটা কিছু ডিসক্রিট ইন্টারভালে জাস্ট হচ্ছে একটা রেড মার্ক করা, রেড একটা পিক আছে দেখেন, সেটা হচ্ছে আপনার আসলে একটা ডিসক্রিট সিগন্যাল। ঠিক আছে, এটা ছাড়া সিগন্যালকে আসলে আরো স্পেসিফাই করা যায় ইন টার্মস অফ সিগন্যালের ডেফিনেশন, যে সিগন্যাল কার উপর ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে। এবং সিগন্যাল ক্যান বি ইন 1D, সিগন্যাল ক্যান বি মাল্টি ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল বলতে কি বুঝি, আমাদের নর্মাল সিগন্যালগুলো, যেমন এই সিগন্যালটা যদি আপনি দেখেন, এই সিগন্যালটা কিন্তু আপনার হচ্ছে জাস্ট টাইম ডোমেনে রিপ্রেজেন্ট করা, জাস্ট টাইমের রেসপেক্টে রিপ্রেজেন্ট করা। এরকম একটা এক্সাম্পল আপনার হতে পারে, লেটস আপনার এই যে আপনার অডিও সিগন্যালগুলোর কথা চিন্তা করতে পারেন, যে অডিও, এই যে আমি যে কথা বলতেছি, প্রত্যেকটা টাইম পয়েন্টে বা প্রত্যেকটা টাইম কি বলে টাইম ইন্টারভালে আমার যে ভয়েসের যে ইন্টেন্সিটিটা, এইটা যদি আপনি আসলে যদি প্লট করেন, এখানে যদি এই বরাবর যদি আপনারা আসলে আমার ভয়েসের ইন্টেন্সিটি বা অ্যাম্পলিটিউডটা যদি প্লট করেন, এবং সেই প্লটিংটা যদি হয় উইথ রেসপেক্ট টু টাইম, তখন এই ধরনের সিগন্যাল আসলে 1D সিগন্যাল, বিকজ ইট ইজ ডিপেন্ডেন্ট অন অনলি ওয়ান সিঙ্গেল ভ্যারিয়েবল। আর তাহলে মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল কি, তখন হচ্ছে আসলে এটা মাল্টিপল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্সি হবে। যেমন আপনার এই যে ইমেজের কথা যদি চিন্তা করেন, একটা ইমেজ কিন্তু আসলে কি একটা 2D সিগন্যাল, কারণ সেখানে শুধুমাত্র যে এটা টাইমের রেসপেক্টে ডিফাইন ব্যাপারটা এমন না। আপনারা জানেন ইমেজে দুইটা ডাইমেনশন থাকে, একটা হরিজন্টাল বা এক্স অ্যাক্সিস ডাইমেনশন, আর একটা হচ্ছে ভার্টিক্যাল অথবা ওয়াই অ্যাক্সিস ডাইমেনশন। সো অন দ্য বেসিস অফ দ্যাট আপনার সিগন্যাল দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে 1D, একটা হচ্ছে মাল্টি ডাইমেনশন। তো এই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমাদের ল্যাবের শুরুতে প্রথম ফাইলটাতে আছে। তো আমরা প্রথমে হচ্ছে ডিসক্রিট সিগন্যাল ভার্সেস হচ্ছে অ্যানালগ সিগন্যালের একটা রিপ্রেজেন্টেশন দেখতেছি। তো এখানে খেয়াল করেন, প্রথমত আমরা যদি এই অ্যানালগ সিগন্যালটাকে দেখেন, এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে np.sin 2π f t of ct। এটা হচ্ছে আসলে বেসিক্যালি এটা যে আপনার x is equals to sin 2π f t। এইটা হচ্ছে আসলে আপনার যে অ্যাঙ্গেল, আপনারা তো জানেনই। তো এই জিনিসটি আসলে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং সেখানে দেখেন আপনার হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে 1000টা লিনিয়ারলি স্পেসড পয়েন্ট নেওয়া হয়েছে। সেই পয়েন্টগুলোর পর আপনি যখন এই সিগন্যালটাকে কন্টিনিউয়াস সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করতেছেন, দেখেন এফ এর ভ্যালু 20 ধরা হয়েছে। এফ এর ভ্যালু 20 মানে হচ্ছে এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার 20। এবং ফ্রিকোয়েন্সি বলতে আসলে আমরা কি বুঝি, অ্যাজ ইউ নো ফ্রিকোয়েন্সি আসলে কি, আমার একটা সিগন্যাল একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে কতগুলো অসিলেশন শেষ করতেছে বা কতগুলো কমপ্লিট অসিলেশন শেষ করতেছে। যেমন এই সিগন্যালটা যদি খেয়াল করেন, এই সিগন্যালটা টাইম পিরিয়ড হচ্ছে 1, দেখেন 0 থেকে 1, এবং এক্স্যাক্টলি এই 1 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড টাইম পিরিয়ডে এটা কিন্তু 20টা কমপ্লিট অসিলেশন শেষ করতেছে। যে আপনার 20 কমপ্লিট অসিলেশন আসলে যে একবার হাই হয়ে আরেকবার লো হয়ে এই পজিশনে ব্যাক করা, এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন। সো খেয়াল করেন এই সিগন্যালটা হচ্ছে আপনার আসলে 20 টাইমস, যেহেতু ফ্রিকোয়েন্সি 20 হার্টজ, তার মানে পার টাইম পিরিয়ডে সে 20টা কমপ্লিট অসিলেশন শেষ করবে। অ্যান্ড যেহেতু এটা আসলে কন্টিনিউয়াসলি ডিফাইন্ড উইদিন দ্য ইন্টারভাল 0 থেকে 1, সো আসলে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। এখন এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালকেই আমরা হচ্ছে আসলে এই কন্টিনিউয়াস একটা সিগন্যাল থেকে আমরা যদি স্যাম্পলিং করি, তখন হচ্ছে আমরা হচ্ছে একটা ডিসক্রিট সিগন্যাল পেতে পারি। তো সেই স্যাম্পলিংটা আসলে আমরা কিভাবে করি, খুব সিম্পল আইডিয়াটা হচ্ছে, স্যাম্পলিং করার মেইন আইডিয়াটা হচ্ছে আপনি আসলে কিছু পয়েন্ট ধরে নেবেন। কারণ এই যে কন্টিনিউয়াস যে সিগন্যালটা, সেটা কিন্তু আসলে আপনার হচ্ছে একটা সেটা হচ্ছে আপনার একটা স্পেসিফিক রেঞ্জে যত পসিবল রিয়েল ভ্যালু আছে সবকিছুর জন্য আপনার হচ্ছে ডিফাইন্ড। কিন্তু একটা ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রে ব্যাপারটা তো তা না, ডিসক্রিট সিগন্যালটা আপনার নির্দিষ্ট কিছু পয়েন্টের ক্ষেত্রে ডিফাইন্ড হয়। তো তাহলে এই পোর্শনে আমরা এই জিনিসটা আসলে আপনাদেরকে দেখাইতেছি। খেয়াল করেন এখানে হচ্ছে আমরা তিন ধরনের স্যাম্পলিং করতেছি। একটা হচ্ছে 160 হার্জের স্যাম্পলিং, একটা 40 হার্জের স্যাম্পলিং, একটা 30 হার্জের স্যাম্পলিং। সেই স্যাম্পলিং করার পর দেখেন বিষয়টা কি দাঁড়াইছে। আপনি যদি এখানে দেখেন, এইটা হচ্ছে আপনার 160 হার্জের যদি স্যাম্পলিং করেন, অ্যাকচুয়াল যে আমার কন্টিনিউয়াস যে ওয়েভটা ছিল বা কন্টিনিউয়াস যে সিগন্যালটা ছিল, তাহলে সিগন্যালটা দেখেন দেখতে এরকম।
যদি 40 হার্জে আপনি স্যাম্পল করেন তাহলে সিগন্যালটা দেখতে মানে আমার ডিসক্রিট সিগন্যালটা দেখতে এরকম হবে, এবং আপনি 30 হার্জে স্যাম্পল করলে দেখেন আপনার সিগন্যালটা দেখতে এরকম হবে। এখানে একটা জিনিস বলা জরুরি, আপনি যেহেতু স্যাম্পলিং করতেছেন 160 হার্জে, অবশ্যই আপনার হচ্ছে দ্য নাম্বার অফ ডিসক্রিট ইন্টারভাল পয়েন্টস উইল বি অফকোর্স মোর ইন দ্য ফার্স্ট রিপ্রেজেন্টেশন, কারণ আপনি স্যাম্পলিংটা করতেছেন 160 হার্জে, এখানে আপনি স্যাম্পলিংটা করতেছেন 40 হার্জে, অবশ্যই আপনার এই ক্ষেত্রে নাম্বার অফ ডিসক্রিট পয়েন্টস কম হবে, এবং 30 হার্জে হলে আপনার কিন্তু আরো কম হবে। হ্যাঁ, এবং এইটার আইডিয়াটা কি, এটার আইডিয়াটা আপনাদের হোপফুলি আপনারা এই ক্ষেত্রে জানেন যে আসলে আমরা যখন একটা পয়েন্ট, আমি যদি একটু রিক্যাপ করে দিই আপনাদেরকে, এই যে আমরা যখন ফ্রিকোয়েন্সি ডোমেনে স্যাম্পলিং করতে চাই একটা সিগন্যালকে, যে আসলে স্যাম্পলিং করা বলতে বুঝাইতেছে আসলে সোজা কথায় যে আসলে যেহেতু আমাদের সিগন্যালটা আসলে একটা কন্টিনিউয়াস সিগন্যাল, এবং আমরা যেহেতু কাজ করি আমরা মোস্টলি কাজ করি ডিজিটাল বা ডিসক্রিট সিগন্যাল নিয়ে, তো আমাদের একটা কন্টিনিউয়াস সিগন্যাল থেকে কিছু স্যাম্পলিং পয়েন্ট বা এক্স্যাক্টলি কন্টিনিউয়াস সিগন্যালটাকে নিয়ে কাজ না করে কন্টিনিউয়াস সিগন্যালে কিছু ডিসক্রিট ইন্টারভাল নিয়ে আমরা কাজ করবো। সো সেই ডিসক্রিট ইন্টারভালগুলো কত কতগুলো ডিসক্রিট ইন্টারভাল হবে, কতটুকু স্পেসে আমি ডিসক্রিট ইন্টারভালটা নেব, এই জিনিসটি আসলে আমরা বলে থাকি স্যাম্পলিং। এখন এই স্যাম্পলিং এর আসলে একটা আপনার স্যাম্পলিং করার একটা হচ্ছে প্রিন্সিপাল বা একটা আইডিয়া আছে, সেই প্রিন্সিপালটা হচ্ছে আপনার বলা আছে ফ্রম নাইকুইজ থিওরেম। আপনারা এই নাইকুইজ থিওরেমটা সিএসসি 320 ডেটা কমিউনিকেশন কোর্সে পড়েছেন। নাইকুইজ থিওরেম বলে যে একটা সিগন্যালের যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, সেই সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অ্যাটলিস্ট টোয়াইস এক্স হচ্ছে আপনার স্যাম্পলিং পয়েন্ট হইতে হবে। অর্থাৎ যদি একটা সিগন্যালের আপনার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হয় কথার কথা ধরেন 20, তাহলে সেই সিগন্যালে মিনিমাম 40টা স্যাম্পলিং পয়েন্ট থাকতে হবে, আদারওয়াইজ সেই সিগন্যালটাকে আসলে মানে আপনি যখন পরে রিকনস্ট্রাক্ট করবেন, রিকনস্ট্রাকশন আর করা যায় না। সো এই ক্ষেত্রে যেহেতু আমাদের সিগন্যালটা ছিল 20 হার্জের, সো মিনিমাম এখানে হচ্ছে আপনার 20 টাইমস হচ্ছে 2, মিনিমাম হচ্ছে আপনার 40 হার্জে আপনার হচ্ছে স্যাম্পলিং করা লাগবে। আদারওয়াইজ 40 হার্জের নিচে আপনি যদি স্যাম্পলিং করে থাকেন, এই সিগন্যালটাকে আসলে আপনি যখন এই সিগন্যালটা থেকে তো আসলে এখানে কি করছি আমরা স্যাম্পল করে ডিসক্রিট রিপ্রেজেন্টেশন করছি। তো এই 40 হার্জ থেকে আপনারা যখন 40 হার্জের নিচে যখন স্যাম্পলিং করবেন, তখন আসলে দেখা যাবে এই সিগন্যালটাকে আর তখন ওই ডিসক্রিট রিপ্রেজেন্টেশন থেকে আর কন্টিনিউয়াস রিপ্রেজেন্টেশনে রিকনস্ট্রাক্টটা করা যাবে না। তো সেটা যদি আপনাদেরকে একটা আইডিয়া দিই, দেখেন এখানে কিন্তু আপনি স্যাম্পলিং এট 160 হার্জ, তো আপনি 8 গুণ বেশি স্যাম্পলিং করতেছেন। এখানে হচ্ছে স্যাম্পলিং এট 40 হার্জ, সো ওই যে নাইকুইজ থিওরেমের লজিক অনুযায়ী টোয়াইস এক্স স্যাম্পলিং করতেছেন। এখানে যদি আপনি খেয়াল করেন, আপনি স্যাম্পলিং করতেছেন 30 হার্জে, সো দ্যাট মিনস 1.5 টাইমস স্যাম্পলিং করতেছেন। তো টেকনিক্যালি এই দুইটা সিগন্যালকে আপনি যদি ডিসক্রিট ফর্ম থেকে কন্টিনিউয়াস ফর্মে রিপ্রেজেন্ট করতে চান, এই দুইটা সিগন্যাল থেকে করতে পারা পসিবল, এবং এটা থেকে আসলে আমরা করতে পারবো না। সো এইটাই হচ্ছে আমরা আসলে এখানে দেখাবো। দেখেন এই সিগন্যালটাকে আমরা যখন এই তিনটা রিপ্রেজেন্টেশনকেই আমরা যদি আমাদের মানে কি বলে কন্টিনিউয়াস ফর্মে রিকনস্ট্রাক্ট করতে চাই, তাহলে দেখেন 160 হার্জের যে সিগন্যালটা, সেটাকে মোর অর লেস আপনি কিন্তু কনস্ট্রাক্ট করতে পারছেন। হয়তো বা হালকা হালকা এই যে এই পিক গুলাতে, এই আপ পিক আর ডাউন পিক গুলাতে একটু আপনার হচ্ছে হয়তো বা প্রপারলি হয় নাই, দ্যাটস কারণ অ্যাগেন আপনি তো 100% রিকনস্ট্রাকশন কখনই করতে পারবেন না। বাট ইফ ইউ লুক অ্যাট দিস সিগন্যাল, এটা কিন্তু অলমোস্ট দ্য অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যাকচুয়াল সিগন্যাল। If you look at the signal at 40 hertz, that is also more or less an accurate representation of the signal that we actually had. কিন্তু 30 হার্জে যে 30 হার্জে যখন আমরা স্যাম্পলিং করছি এবং সেই সিগন্যালটাকে আমরা যখন রিকনস্ট্রাক্ট করছি টু ইন আপনার হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল, তখন আপনি খেয়াল করেন এই সিগন্যালটা কিন্তু অ্যাকচুয়ালি এই দিস ব্লু সিগন্যাল, আপনারা যদি খেয়াল করেন এটা কিন্তু আসলে আপনার অ্যাকচুয়াল যে সিগন্যালটা সেটার মতন দেখতে একদমই লাগতেছে না। কারণ দেখেন আপনার অ্যাকচুয়াল সিগন্যালটা ছিল আসলে একটা কন্টিনিউয়াস সিগন্যাল, এবং 30 হার্জে স্যাম্পলিং করার পর আপনার সিগন্যালটা দেখেন একটা কাইন্ড অফ একটা কি বলেন একটা আপনার হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার পিক একটা সিগন্যালের মতন ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি সেই তুলনায় আপনারা যদি এই দুইটা সিগন্যাল খেয়াল করেন, এই দুইটা সিগন্যাল কিন্তু মোর অর লেস actually represents the actual signal that we have. So এটি আসলে নাইকুইজ থিওরেম থেকে বলা হয়েছিল যে আপনার আসলে if you want to reconstruct a signal from its discrete form to its continuous form, actually আপনি যখন discrete ফর্মে রিপ্রেজেন্ট করবেন, মিনিমাম ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির 2x আপনার হচ্ছে স্যাম্পলিং করতে হবে। 2x এর নিচে যে ধরনের সিগন্যাল হবে, এবং এই ধরনের সিগন্যালকে যেটা আমরা এখন পাইছি, এটাকে আমরা আসলে বলে থাকি একটা অ্যালিয়াস সিগন্যাল বা আলায়াস সিগন্যাল।
যে এই অ্যালিয়াসিং করার মানে কি, অ্যালিয়াসিং করার মানে হচ্ছে আসলে এটা হচ্ছে আসলে একটা, এই সিগন্যালটা অ্যাকচুয়ালি আপনার আসল যে আপনার সিগন্যালটা ছিল, দ্যাট ইজ দিস সিগন্যাল, এই সিগন্যালটার একটা হচ্ছে আপনার একটা লো ফ্রিকোয়েন্সি ফর্ম আপনি বলতে পারেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে আসলে প্রথমে দেখানো হয়েছে যে আসলে সিগন্যালের রিপ্রেজেন্টেশন এবং সিগন্যালের মানে সিগন্যালের রিপ্রেজেন্টেশন অ্যান্ড দেন হচ্ছে সিগন্যালের রিকনস্ট্রাকশন। এখন আমরা একটা জিনিস নিয়ে আসলে ডিসকাস করবো, দ্যাট ইজ হচ্ছে আপনার আসলে ডিজিটাল ফ্রিকোয়েন্সি। আপনারা ফ্রিকোয়েন্সি টার্মটার সাথে পরিচিত, আমরা জানি ফ্রিকোয়েন্সি আমরাকে এই ধরনের সিগন্যালের জন্য আমরা ফ্রিকোয়েন্সিকে আসলে এই ধরনের সিগন্যালের জন্য আমরা আসলে জেনারেলি ফ্রিকোয়েন্সিকে ডিফাইন করে থাকি এফ হচ্ছে অলওয়েজ 1/t, এটা আমরা জানি। সো এখন এই সিগন্যালের ক্ষেত্রে আমরা আসলে যেহেতু সিন্স উই আর ওয়ার্কিং উইথ ডিজিটাল সিগন্যাল, আমরা নতুন একটা টার্ম ডিফাইন করবো, দ্যাট ইজ এফ ডিজিটাল। এবং এই ডিজিটাল সিগন্যালকে আমরা আসলে রিপ্রেজেন্ট করব অরিজিনাল ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই হচ্ছে আপনার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে বলি যেটা অনেকটা এরকম যে ডিজিটাল সিগন্যাল এফ, এটা বড় হাতের এফ দ্বারা রিপ্রেজেন্ট করবো, দ্যাট ইজ আমার অ্যাকচুয়াল সিগন্যাল এফ ডিভাইডেড বাই হচ্ছে আপনার এফ এস। সো এখানে যদি আপনার অ্যাকচুয়াল সিগন্যাল হয় 20 আর আপনার যদি স্যাম্পলিং হয়, স্যাম্পলিং পয়েন্ট হয় 200টা, তো আপনার তাহলে এটার ফ্রিকোয়েন্সি দাঁড়াবে হচ্ছে 0.1। এটা যেহেতু হার্জে ছিল আর এটা যেহেতু ছিল আপনার হচ্ছে স্যাম্পলের, স্যাম্পল পয়েন্ট নেবেন, তো এটাকে আসলে আমরা তখন রিপ্রেজেন্ট করবো 0.1 সাইকেলস পার স্যাম্পল। ঠিক আছে, কারণ এই যে হার্জ, হার্জ আসলে কি ছিল, হার্জ আসলে ছিল হচ্ছে সাইকেল পার টাইম। তো এখানে আসলে যেহেতু টাইম না, এই ডিজিটাল ফ্রিকোয়েন্সিকে আমরা রিপ্রেজেন্ট করতেছি অ্যাকচুয়াল সিগন্যালের ফ্রিকোয়েন্সি টাইম ডিভাইডেড বাই হচ্ছে অ্যাকচুয়াল ডিজিটাল সিগন্যালের স্যাম্পল, কতটুকু আমরা স্যাম্পলিং করতেছি। সো এটাকে তখন আমরা বলবো 0.1 সাইকেল পার স্যাম্পল। তো সেই জিনিসটা এখানে দেখেন আমরা হচ্ছে একটা ডিজিটাল সিগন্যালকে এখানে রিপ্রেজেন্ট করছি, এবং আপনারা যদি দেখেন দ্যাট ইজ বেসিক্যালি এটা রিপ্রেজেন্টেশনটা এই ডিজিটাল সিগন্যাল। তখন এফ হচ্ছে আমরা আমরা একটা অ্যাকচুয়াল সিগন্যাল ফ্রিকোয়েন্সি ধরে নিছি, আমরা একটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ধরে নিছি, আমরা হচ্ছে ডিজিটাল ফ্রিকোয়েন্সিটাকে রিপ্রেজেন্ট করলাম, দেন হচ্ছে আমরা সেটাকে এই যে দেখেন এইটা কিন্তু একটা কোসাইন ওয়েভ। কারণ খেয়াল করেন আপনি অরিজিন থেকে যদি শুরু করেন, একটা সাইন ওয়েভ হচ্ছে এরকম হয়, দিস ইজ অ্যাকচুয়ালি আ সাইন ওয়েভ। সাইন ওয়েভটা আসলে কি হয়, আপনার অরিজিন থেকে কমপ্লিট একটা রিপ্রেজেন্টেশন হয়, কমপ্লিট একটা অসিলেশন শুরু হয়, কিন্তু কোসাইন ওয়েভ কিন্তু আসলে হাফ অসিলেশন দিয়ে শুরু হয়। এবং খেয়াল করেন সেটা আসলে যেখানে রিপ্রেজেন্ট করেছে এনপি ডট কস 2πfn। ঠিক আছে, সো দেখেন এটা হচ্ছে একটা ওই সেই একটা কোসাইন ওয়েভ রিপ্রেজেন্ট করা হয়েছে, বাট ওইটা আমরা একটা ডিজিটাল সিগন্যাল আকারে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, সিমিলারলি এখানেও সেম জিনিসটা কি রিপ্রেজেন্ট করা হয়েছে, এখানে হচ্ছে এখানে জাস্ট একই জিনিস, জাস্ট অনলি আইডিয়া ইজ দ্যাট আপনার সাইকেলটাকে আসলে কমে দিয়েছে। সাইকেল ছিল 10, অর্থাৎ আপনার হচ্ছে ফ্রিকোয়েন্সি 10 আর আপনার স্যাম্পলিং পয়েন্ট হচ্ছে আপনার ধরা হয়েছে 100, যেখানে এটা ছিল আসলে 20 আর 200। হাউএভার দুইটা সিগন্যালেরই আসলে রিপ্রেজেন্টেশন সেম হবে, কারণ 20কে 200 দ্বারা ডিভাইড করলে আপনি ডিজিটাল ফ্রিকোয়েন্সি পান 0.1 সাইকেলস পার স্যাম্পল, এবং এই ক্ষেত্রে আপনি যদি 10কে 100 দ্বারা ডিভাইড করেন আপনি আপনার ডিজিটাল ফ্রিকোয়েন্সিটা পাচ্ছেন 0.1 সাইকেল পার স্যাম্পল। সো আসলে এই দুইটা সিগন্যালের রিপ্রেজেন্টেশন একই হবে, এটা নিয়ে আসলে কোনো 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 চেঞ্জ নেই আসলে। হ্যাঁ, যে অনলি ডিফারেন্স ইজ দ্যাট আপনার এখানে আসলে ওই কি বলে 200, এখানে হচ্ছে 200টা স্যাম্পলে 20 বার অসিলেট করবে, এখানে 100তে 10 বার অসিলেট করবে। দ্য আইডিয়া ইজ অ্যাকচুয়ালি সেম আইডিয়া। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা, এইখানে আমরা হচ্ছে দুইটা সিগন্যালের রিপ্রেজেন্টেশন করতেছি, বাট প্রথমটার ক্ষেত্রে আমরা নাম্বার অফ সাইকেল বা নাম্বার অফ ফ্রিকোয়েন্সি ধরে নিছি 10, পরেরটার ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি ধরে নিছি 40, আমাদের স্যাম্পলিং পয়েন্ট বা স্যাম্পলস হচ্ছে আমরা ধরে নিছি 50। সো তাহলে প্রথম ফ্রিকোয়েন্সি, প্রথম সিগন্যালের জন্য আমার ডিজিটাল ফ্রিকোয়েন্সি আসবে 10/50, আর সেকেন্ড সিগন্যালের জন্য আমার ফ্রিকোয়েন্সি আসবে হচ্ছে 40/50। কিন্তু খেয়াল করেন অ্যাকচুয়ালি দুইটা সিগন্যালের কিন্তু আসলে আমার যে রিপ্রেজেন্টেশনটা সেটা কিন্তু দেখতে সেম হওয়া উচিত না, কারণ এটা যদি খেয়াল করেন এটা 50টা স্যাম্পলে 10টা সাইকেল কমপ্লিট করে, আর এখানে হচ্ছে 50টা স্যাম্পলে 40টা সাইকেল শেষ করে। সো অফকোর্স এই সিগন্যালটার কিন্তু আপনার আসলে কি বলে যে নাম্বার অফ সাইকেলস পার স্যাম্পল সেটা কিন্তু আসলে বেশি হওয়া উচিত। হাউএভার এই দুইটা কিন্তু আসলে আপনার কি বলে যে এই দুইটা হচ্ছে আপনার আসলে সেম রিপ্রেজেন্টেশন চলে আসে। এটা কেন সেম রিপ্রেজেন্টেশন আসে, এটার একটা রিজন আছে। এটা রিজনটা হচ্ছে আপনার ডিজিটাল যে ফ্রিকোয়েন্সি, ডিজিটাল ফ্রিকোয়েন্সি যে কি বলে যে রেঞ্জটা, দ্যাট শুড বি বিটুইন -0.5 টু পজিটিভ পয়েন্ট হয়। অ্যাগেন এটা কেন, এটা হচ্ছে ওই যে নাইকুইস্ট থিওরেম থেকে আইডিয়াটা আসছে যে আপনার যেহেতু আপনার স্যাম্পলিং রেটটা অ্যাকচুয়াল সিগন্যাল ফ্রিকোয়েন্সি 2x হইতে হবে, সো ডিজিটাল ফ্রিকোয়েন্সিটা কি, ডিজিটাল ফ্রিকোয়েন্সিটা তো আসলে আপনার ওই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আর হচ্ছে অরিজিনাল ফ্রিকোয়েন্সিকে আপনার হচ্ছে ডিভাইড করেই পাচ্ছেন, তাই না? সো ডিজিটাল ফ্রিকোয়েন্সি মাস্ট বি উইদিন -0.5 টু 0.5। এখন খেয়াল করেন
আমাদের প্রথম যে দুইটা সিগন্যাল রিপ্রেজেন্টেশন, এটার জন্য আপনার হচ্ছে ডিজিটাল ফ্রিকোয়েন্সি ছিল 0.1, এটাকে আপনি রিপ্রেজেন্ট করতে পারছেন। এটার জন্য 0.1, এটাকে আপনি রিপ্রেজেন্ট করতে পারছেন। এখানের জন্য আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10/50, সো দ্যাট ইজ 0.2, এটাও আপনার ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যেই পড়ে। কিন্তু সেকেন্ড সিগন্যালটার জন্য আপনার কিন্তু ফ্রিকোয়েন্সি হচ্ছে 40/50, দ্যাট ইজ 0.8। সো খেয়াল করেন, যেহেতু এই সিগন্যালটার ক্ষেত্রে আপনার ডিজিটাল ফ্রিকোয়েন্সির যে রেঞ্জটা দ্যাট ইজ মোর দেন 0.5, তখন আসলে এই সিগন্যালটা যেটা আপনি পাইতেছেন এটা আসলে আপনার হচ্ছে একটা অ্যালিয়াস্ট সিগন্যাল, অর্থাৎ অ্যাকচুয়াল সিগন্যালটার একটা লো ফ্রিকোয়েন্সি ফর্ম। কারণ খেয়াল করেন, এখানে তো আসলে আপনার ফ্রিকোয়েন্সি বেশি, তাই না? 40/50 আপনার ফ্রিকোয়েন্সি তো বেশি আসছে, কিন্তু ওই যে আপনার নাইকুয়েস্ট আপনারা এই জিনিসটা জানেন যে আসলে এই জিনিসটার ক্ষেত্রে আসলে আমাদের তখন কি বলে, আমরা আসলে একটা লো ফ্রিকোয়েন্সি ফর্ম পাই, কারণ আমাদের স্যাম্পলিংটা আসলে যদি ছোট করে করা হয়, ঠিক আছে? সো হ্যাঁ, প্রাচুর্য বলেন। ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট থাকার পরও মানে স্যার আমি একটা আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। স্যার আমি বলছিলাম যে হুম মানে ফ্রিকোয়েন্সি তো স্যার ডিফারেন্স নিচ্ছি, হুম হুম। তো ওই হিসেবে তো স্যার গ্রাফে আর কি কোনো সিগনিফিকেন্ট চেঞ্জেস দেখছি না। এটা কি মানে এক্স আর ওয়াই তে কোন দুটা প্যারামিটার ধরছি আমরা? আপনি এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আপনার স্যাম্পলস ধরতেছেন, এন হচ্ছে আপনার স্যাম্পল, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আপনার ইয়া ধরতেছেন, অ্যামপ্লিটিউড ধরতেছেন। সো এক্স্যাক্টলি সেম গ্রাফ কিভাবে জেনারেট হলো? কারণ হচ্ছে আপনি খেয়াল করেন, আপনার অ্যাকচুয়াল প্রথম ফ্রিকোয়েন্সিটার প্রথম সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, সো আপনি যদি এটাকে স্যাম্পলিং করেন, স্যাম্পলিং করলে আপনার মিনিমাম 2x স্যাম্পলিং করতে হবে, দ্যাট ইজ 2 × 10 হচ্ছে 20টা স্যাম্পলিং পয়েন্ট নিতে হবে। আপনার এখানে আছে 50, সো দ্যাট ইজ 20 থেকে বেশি, কোনো সমস্যা নেই। কিন্তু এই সিগন্যালটার জন্য আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে 40, সো এই সিগন্যালটাকে যদি আপনি রিকনস্ট্রাক্ট করতে চান তাহলে আপনার মিনিমাম স্যাম্পলিং পয়েন্ট লাগবে হচ্ছে 80টা, 2 টাইমস। কিন্তু আপনার তো স্যাম্পল পয়েন্ট হচ্ছে 50টা, তাহলে আপনি কি পাবেন? আপনি সেকেন্ড সিগন্যালটার জন্য একটা অ্যাকচুয়াল সিগন্যালটা একটা অ্যালিয়াস্ট ফর্ম পাবেন না। আচ্ছা সো তাহলে বেসিক্যালি এই সিগন্যালটা, সেকেন্ড যে সিগন্যালটা, এটার আপনার কি বলে, আপনার হচ্ছে কমপ্লিট অসিলেশন আরো অনেকগুলো বেশি হওয়ার কথা ছিল, কারণ কিন্তু স্যাম্পলিং রেটের কারণে এটা হচ্ছে এই সিগন্যালটা আসলে একটা অ্যালিয়াস সিগন্যাল, অর্থাৎ অ্যাকচুয়াল যে সিগন্যালটা তার একটা লো ফ্রিকোয়েন্সি ফর্ম। ও বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। সো এই রিপ্রেজেন্টেশনটা আমাদের এখানে দেখলাম, এটাই আসলে বেসিক্যালি আমরা ডিসকাস করলাম যে আসলে সিগন্যালের রিপ্রেজেন্টেশন ফর কি বলে বিভিন্ন ধরনের আসলে ডিজিটাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন আমাদের মেইন ডিসকাশনটা আসলে হচ্ছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন নিয়ে। এর আগেও আই এম হোপফুল যে আপনারা আসলে ফুরিয়ার ট্রান্সফরমেশন, ফুরিয়ার সিরিজ এগুলো আপনারা দেখে আসছেন, আমি এগুলো নিয়ে আসলে ডিসকাস করতে চাচ্ছি না। আমি থিওরিটিক্যালি আপনাদের এটা অবশ্যই দেখা উচিত, বাট দ্য মেইন আইডিয়া ইজ দ্যাট ফুরিয়ার ট্রান্সফরমেশন যে কাজটা বলে যে আপনি আসলে একটা সিগন্যালটা যদি আপনার, আমি আসলে ফুরিয়ার সিরিজটা বলি। ফুরিয়ার থিওরেম বলতে আপনাদেরকে যে যদি কোনো সিগন্যাল সেটা কন্টিনিউয়াস হোক, ডিসক্রিট হোক, পিরিয়ডিক হোক, অ্যাপিরিয়ডিক হোক, সেটাকে আসলে আপনার সিগন্যালটাকে আসলে কিছু সাম অফ সাইনোসয়েডাল কম্পোনেন্ট উইথ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। অর্থাৎ ইফ ইউ হ্যাভ আ সিগন্যাল লাইক দিস, আপনার কাছে যদি এরকম একটা কম্পোজিট সিগন্যাল থাকে, এটা এই সিগন্যালটা যদি আপনারা খেয়াল করেন, এই সিগন্যালটাকে আসলে এতগুলা সিগন্যালের কম্বিনেশন হিসেবে রিপ্রেজেন্ট করা পসিবল। এই কথাটাই আসলে হচ্ছে আপনার ফুরিয়ার সিরিজ বলে, ঠিক আছে, বা ফুরিয়ার থিওরেম বলে। আসলে টু বি মোর এক্সাক্ট, ফুরিয়ার থিওরেমের কথাটা বলে যে আপনার ইফ ইউ হ্যাভ আ কম্পোজিট সিগন্যাল লাইক দিস, সেই কম্পোজিট সিগন্যালটা হচ্ছে আরো কিছু ছোট ছোট সিগন্যালের, সেই সিগন্যালের আসলে হচ্ছে সামেশন। ফুরিয়ার সিরিজ যে জিনিসটা বলে যে ঠিক আছে, ফুরিয়ার থিওরেমের কথাটাই বলে, ফুরিয়ার থিওরেমেরই কথাটাই বলে, কিন্তু ফুরিয়ার সিরিজ হচ্ছে আপনার রেস্ট্রিক্টেড টু পিরিয়ডিক সিগন্যাল। অর্থাৎ ফুরিয়ার থিওরেমে তো আপনাকে বলছিল যে সিগন্যাল ডিসক্রিট হোক, কন্টিনিউয়াস হোক, পিরিয়ডিক হোক, অ্যাপিরিয়ডিক হোক, ইট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ সাম অফ সাইনোসয়েডাল কম্পোনেন্ট। ফুরিয়ার সিরিজ আপনাকে বলে যে ইট ইজ অনলি রেস্ট্রিক্টেড ফর পিরিয়ডিক সিগন্যালস, ঠিক আছে, এবং সেটা রিপ্রেজেন্টেশন হচ্ছে অনেকটা এরকম, আপনারা এটা ইয়া করেন। কিন্তু ফুরিয়ার ট্রান্সফরমেশন যে জিনিসটা করে, ফুরিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে আপনার আবার হচ্ছে ফুরিয়ার সিরিজের একটা জেনারেলাইজেশন। ফুরিয়ার সিরিজে আপনাকে বলছিল ইট ইজ অনলি রেস্ট্রিক্টেড ফর পিরিয়ডিক সিগন্যাল। ফুরিয়ার ট্রান্সফরমেশনে আপনি অ্যাপিরিয়ডিক যেসব সিগন্যাল আছে, যেসব সিগন্যালগুলো পিরিয়ডিক না, সেগুলাকেও আপনি হচ্ছে সাইনোসয়েডাল কম্পোনেন্টের সামেশন হিসেবে রিপ্রেজেন্টেশন করতে পারেন, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা আসলে ডিজিটাল ইমেজ নিয়ে কাজ করতেছি, আমরা মোস্টলি কাজ করি ডিজিটাল সিগন্যাল নিয়েও, তো আমাদের আসলে এই জেনারেল ফুরিয়ার ট্রান্সফরমেশন নিয়ে মানে ফোকাসটা না, আমাদের মূল ফোকাসটা থাকবে হচ্ছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশনের উপরে। হ্যাঁ, সো ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশনের উপরে, কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের যে ইমেজ হচ্ছে আসলে টেকনিক্যালি একটা ডিসক্রিট 2D সিগন্যাল, সো দ্যাটস ওয়াই আমাদের আসলে মেইন ফোকাসটা থাকবে ডিএফটির উপরে।
ইনভার্স ডিএফটির উপরে, এবং পরে হচ্ছে আমরা 2D ডিএফটি দেখব। সো ডিএফটি আসলে আইডিয়াটা কি? ডিএফটি মানে হচ্ছে আসলে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন। ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা জেনারেলি আপনার এই ইমেজকে রিপ্রেজেন্টেশনের জন্য বা ইমেজকে প্রসেসিং এর জন্য আমরা ইউজ করে থাকি। সো এটা হচ্ছে আসলে দেখতে জিনিসটা অনেক হয় যে এফ অফ কে হচ্ছে আপনার এটা সিগন্যালটা রিপ্রেজেন্টেশন ইন ফ্রিকোয়েন্সি ডোমেন, এফ অফ এন হচ্ছে আপনার সিগন্যালটা অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন, এন ইকুয়ালস টু 0 থেকে n-1 হচ্ছে আসলে সিগন্যালটা হচ্ছে স্যাম্পলিং পয়েন্টস, এবং এটা আসলে কি এই যে ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই কে এন ডিভাইডেড বাই এন, এই এন দ্বারা হচ্ছে আপনার আসলে স্যাম্পলিং করা মানে নর্মালাইজ করা হইতেছে এন দ্বারা ডিভাইড করে। এবং এই যে মাইনাস জে 2 পাই কে এন এটাই কিন্তু আসলে কি, এটা আসলে একটা কমপ্লেক্স নাম্বার, এটা আসলে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয় যে এটা আসলে জিনিসটা এরকম, এটা আসলে এরকম ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হুইচ বেসিক্যালি ইজ কস থিটা প্লাস হচ্ছে আপনার হচ্ছে আই সাইন। ঠিক আছে, কারণ অ্যাগেন সিগন্যালটা আসলে মেইন আইডিয়াটা তো এটাই যে আপনি একটা সিগন্যালকে আসলে কি একটা ডিসক্রিট সিগন্যালকে আপনি কোসাইন কম্পোনেন্ট এবং সাইনোসয়েডাল কম্পোনেন্টের রিপ্রেজেন্টেশন হিসেবে আপনি হচ্ছে ইউজ করতে মানে রিপ্রেজেন্ট করতে পারবেন। এবং এখানে যে আইটা তো একটা কমপ্লেক্স নাম্বার জানি, অ্যাগেন জিনিসটা তো ব্যাপারটা তো এরকমই যে আসলে আপনার অ্যাকচুয়াল সিগন্যালটা তো একটা কমপ্লেক্স সিগন্যাল বা একটা কম্পোজিট সিগন্যাল, সেটাকে আপনি কি করতে পারতেছেন, আপনি হচ্ছে একটা মেইন কি বলে কিছু ছোট ছোট সিগন্যালের কোসাইন কম্পোনেন্ট এবং সাইন কম্পোনেন্টের সামেশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারতেছে। ইনভার্স ডিএফটিটা হচ্ছে অ্যাকচুয়াল ডিএফটির একদম অপোজিট কাজ, এটা হচ্ছে একদম অপোজিট কাজ। খেয়াল করেন এখানে তখন এইটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি সিগন্যালটা, সিগন্যালের রিপ্রেজেন্টেশন, এটা 1/n দ্বারা ডিভাইড করতেছে, কারণ আগেই আপনি এখানে যে n দ্বারা কি বলে যেহেতু আপনি এটাকে কি বলে দিস ইজ বেসিক্যালি নর্মালাইজেশন বা স্যাম্পলিং। এবং এফ অফ কেটা হচ্ছে আপনার সিগন্যালের রিপ্রেজেন্টেশন ইন কি বলে সিগন্যালের রিপ্রেজেন্টেশন ইন ফ্রিকোয়েন্সি ডোমেন। এবং ইন দিস কেস আপনার হচ্ছে আসলে যেহেতু আইডিএফটি করবেন ইনভার্স করবেন তখন আসলে এটা আসলে পজিটিভ হয়ে যায়, আর যখন আমরা এটাকে আসলে ফুরিয়ার ট্রান্সফরমেশন করি তখন আসলে এটা নেগেটিভ থাকে। তো এই আইডিয়াটি যদি আমরা এখানে ডিসকাস করি, তো এখানে দেখেন আপনার হচ্ছে একটা কি বলে সাইকেল সংখ্যা বলা হয়েছে 2, হচ্ছে স্যাম্পল বলা হয়েছে আপনার হচ্ছে 100। এখন আপনারা এবং আপনারা এখানে দেখেন একটা সিগন্যাল এক্স, এই এক্স সিগন্যালটাকে বেশ কয়েকটা কোসাইন কম্পোনেন্টের সামেশন হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, খেয়াল করেন প্রথমে যেটা এটা হচ্ছে আপনার আসলে ডিসি কম্পোনেন্ট, আপনারা বাই দিস পয়েন্ট হোপফুলি জানেন। এরপর হচ্ছে কি এটা আসলে এটার একটা হারমোনিক, এটা 5th হারমোনিক, এটা 7th হারমোনিক, এটা হচ্ছে আপনার 9th হারমোনিক। হ্যাঁ, সো এই সিগন্যালটাকে আপনি যখন রিপ্রেজেন্ট করতেছেন এই সিগন্যালটা অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন আসলে হচ্ছে এরকম, কারণ এই যে এখানে যে 5টা সিগন্যাল আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা সিগন্যালের অ্যাকচুয়াল সামেশন মিলে আপনার হচ্ছে এই সিগন্যালটা ক্রিয়েট করেছে। এটাই আসলে আমি এখানে ডিসকাস করতেছিলাম। আপনারা যদি এই স্লাইডটা দেখেন, এই যে সিগন্যালটা দিস সিগন্যাল ইটসেলফ, এই সিগন্যালটা আসলে এই যে ডিসি কম্পোনেন্ট এবং হচ্ছে আপনার এখানকার যে মেইন ফার্স্ট হারমোনিক, থার্ড হারমোনিক, 5th হারমোনিক এবং 7th হারমোনিক, এই সবগুলো সামেশন মিলে কিন্তু আপনার হচ্ছে এই অ্যাকচুয়াল কমপ্লেক্স বা কম্পোজিট সিগন্যালটা ক্রিয়েট করা হয়েছে। এবং ফুরিয়ার ট্রান্সফরমেশন আপনাকে এই কথাটাই বলে যে এই কম্পোজিট সিগন্যালটা বা এই কমপ্লেক্স সিগন্যালটাকে আপনি এই সবগুলো সামেশন হিসেবে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। এই জিনিসটা আসলে আমরা এখানে দেখাইছি যে আসলে দেখেন অনেকগুলা কোসাইন কম্পোনেন্টের সামেশন হিসেবে আমরা এটাকে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন যেহেতু আমরা হচ্ছে আসলে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন করব, সিন্স আমাদের মেইন ফোকাসটা আসলে হচ্ছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশনের উপরে, সো আমরা সেটা একটু আসলে ইয়া করি। সো এখানে দেখেন আমরা সেই ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশনের উপর আমরা হচ্ছে আপনার হচ্ছে একটা ফাংশন ডিফাইন করছি। অ্যাগেন দেখেন এটা আসলে আমরা যে ফর্মুলাটা জানি সেটার সাথে রিলেটেবল। খেয়াল করেন আমাদের ফর্মুলাটা এরকম ছিল, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশনের আইডিয়াটা ছিল অনেকটা এরকম না, যে এফ অফ এন হচ্ছে আপনার সিগন্যালের রিপ্রেজেন্টেশন, এন হচ্ছে আপনার স্যাম্পলিং পয়েন্টগুলো, কারণ অ্যাগেন আপনি তো আসলে রিপ্রেজেন্ট করতেছেন ডিজিটাল সিগন্যাল হিসেবে। ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই কে এন, এটা আসলে আপনার বেসিক্যালি অ্যাঙ্গেলটা। সো এখানে দেখেন এই জিনিসটাই রিপ্রেজেন্ট করা হয়েছে, এই যে দেখেন অ্যাঙ্গেল হচ্ছে আপনার এটা -2 j 2 পাই কে এন, এটা এটাকে হচ্ছে আপনার আসলে এক্স অফ কে প্লাস ইকস টু অলওয়েজ হচ্ছে এক্স অফ এন, আপনার হচ্ছে সিগন্যালটা রিপ্রেজেন্টেশন উইথ হচ্ছে এই অ্যাঙ্গেল, এটা অলওয়েজ মাল্টিপ্লাই হইতেছে এবং এখান থেকে আসলে আপনার এই ডিএফটি ডিফাইন করা। হ্যাঁ, এবং এখানে যদি আপনারা একটা জিনিস দেখেন, সেখানে যখন আমরা সিগন্যালটাকে রিপ্রেজেন্টেশন করতেছি, এই সিগন্যালটাকে আমরা যখন রিপ্রেজেন্ট করি আসলে ডিএফটি যখন আমরা করি, এই জিনিসটা আসলে অনেকটা দেখতে এরকম হয়। আমি যদি আপনাদেরকে দেখাই, তো আমরা যদি এরকম একটা সিগন্যালকে করি, এই যে এখানে যদি দেখেন আপনাদের
একটা সিগন্যালকে আপনারা যদি ধরেন এরকম একটা 1D একটা সাইনোসয়েডাল ওয়েভকে যখন আমরা রিপ্রেজেন্ট করতেছি, দেখেন এইটা হচ্ছে আপনার হাই, দিস ইজ ইওর হাই, সো দিস ইজ ইওর হাই এন্ড দিস ইজ ইওর লো। সো আপনি দেখেন এখানে হচ্ছে আপনার পিক্সেল ভ্যালুগুলো ধরেন 1 এবং এখানে হচ্ছে আপনার পিক্সেল ভ্যালুগুলো 0, এখানে আবার 1, এখানে আবার হচ্ছে আপনার 0। সো খেয়াল করেন এভরি টাইম এই এই জিনিসটা আসলে রিপ্রেজেন্টেশনটা অনেকটা এরকম, ঠিক আছে? এভাবে রিপ্রেজেন্টেশন অনেকটা কন্টিনিউশন হতেছে যে আসলে আপনার সিগন্যালটা টাইম ডোমেইনে দেখতে যেরকম, ফ্রিকোয়েন্সি ডোমেইনেও এই চেঞ্জটি আপনি আসলে দেখতে পাবেন যে আপনার সিগন্যালটা কখন 0 থেকে 1 অথবা 1 থেকে 0 এই চেঞ্জটা আসলে আপনার সিগন্যালে হয়েছে, এই জিনিসটি আসলে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। হ্যাঁ, এখন এই জিনিসটা আসলে যখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখবেন, ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখতে গেলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আসলে আপনি দুইটা পিক দেখতে পাবেন। আপনি যদি এই রিপ্রেজেন্টেশনটা দেখেন এখানে দুইটা পিক আছে, কেন? কারণ এই যে সিগন্যালটা, এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার 0.8 এবং সিগন্যালটা যদি চেঞ্জটা খেয়াল করেন, সিগন্যালটা চেঞ্জ কিন্তু এই বরাবর চেঞ্জ হচ্ছে, হরিজন্টালি এভাবে চেঞ্জ হচ্ছে, আবার উল্টা ভাবে যদি চিন্তা করেন এভাবেও কিন্তু আপনার আসলে হচ্ছে চেঞ্জ হইতেছে, রাইট? সরি, এভাবে আপনার চেঞ্জ হতেছে। এই জন্য খেয়াল করেন আপনি +0.8 এটা হচ্ছে আপনার +0.8, এখানে আপনি একটা পিক পাচ্ছেন, আপনি -0.8 আর একটা পিক পাচ্ছেন এবং সেটাই আসলে এখানে মানে আপনি যখন একটা সিগন্যালকে ডিএফটি করেন আপনি এইটাই পান। হ্যাঁ, আবার এই ইমেজটার জন্য যদি খেয়াল করেন এখানে যে আমার চেঞ্জটা সেটা কিন্তু খুবই শার্প চেঞ্জ, কারণ দেখেন এটা খুব শার্পলি 0, এখানে আবার খুব শার্পলি 1, আবার 0, আবার 1। এখানে কিন্তু ব্যাপারটা এমন ছিল না, এই এক্সাম্পলে কিন্তু ব্যাপারটা এমন ছিল না, কারণ দেখেন এখানে কিন্তু ডিরেক্টলি 0 থেকে 1 থেকে 0 বা 0 থেকে 1 হয় না, এখানে 1 থেকে আস্তে 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 সেটা 0 হয়েছে, আবার 0 থেকে আস্তে 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 সেটা 1 হয়েছে, তো চেঞ্জটা অনেক স্মুথ। কিন্তু এই সিগন্যালের ক্ষেত্রে আপনারা যদি দেখেন চেঞ্জটা খুবই র্যাপিড, 0 থেকে র্যাপিডলি 1 হয়ে গেছে, 1 থেকে র্যাপিডলি 0 হয়ে গেছে, 0 থেকে আবার র্যাপিডলি 1 হয়ে গেছে এবং এই জিনিসটা আসলে কন্টিনিউশন হয়েছে। তখন যে জিনিসটা দেখা যায় যখন একটা সিগন্যালে আপনার র্যাপিড চেঞ্জ আসে, তার মানে হচ্ছে আসলে সেই সিগন্যালে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট অনেক বেশি, আর একটা সিগন্যালের চেঞ্জ যখন অনেক এরকম স্মুথ, অনেক কম, খুব স্মুথলি হচ্ছে, তখন আসলে সেই সিকোয়েন্সটা, সেই সিগন্যালটার হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কম এবং সেটাই আপনারা এখানে দেখতেছেন জাস্ট একটা পিক বা টু বি মোর এক্সাক্ট দুইটা পিক দুইটা ডিরেকশনে পাচ্ছেন। কিন্তু এই সিগন্যালটার ক্ষেত্রে কিন্তু আপনার র্যাপিড চেঞ্জ হতেছে বোথ ডিরেকশনে, রাইট? এইভাবে চিন্তা করলে হচ্ছে, এভাবে চিন্তা করলে হচ্ছে। সো তাহলে আপনি দেখেন আপনি মাল্টিপল পিক পাচ্ছেন, মাল্টিপল পিক ফর মাল্টিপল ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আপনি এখানে পাইতেছেন। তো এই রিপ্রেজেন্টেশনগুলাই, এই সিগন্যাল রিপ্রেজেন্টেশনগুলি আমরা আসলে হচ্ছে এখানে দেখবো। So, আমরা যদি এটা 2D ইমেজের জন্য একটু দেখি, খেয়াল করেন একটা 2D ইমেজ যদি আপনারা এটার জন্য চিন্তা করেন, আপনারা দেখেন এখানে চেঞ্জটা কিন্তু আসলে আছে আমাদের কি বলে, আমাদের হরিজন্টালি কোনো চেঞ্জ নাই, দেয়ার আর নো চেঞ্জ হরিজন্টালি, কিন্তু ভার্টিক্যালি যদি আপনি চিন্তা করেন, ভার্টিক্যালি আপনার হচ্ছে একটা চেঞ্জ এক্সিস্ট করে। সো দেখেন আপনি হচ্ছে হরিজন্টাল যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা যেটা পাবেন, হরিজন্টাল ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা, সেখানে কিন্তু একটা পিক আছে, এটা আসলে আপনার ডিসি কম্পোনেন্টের পিক, এটা আসলে ডিসি কম্পোনেন্ট মিন করে। এবং ভার্টিক্যাল যে আমার পিকটা, ভার্টিক্যাল পিকটা আপনি যদি চিন্তা করেন, দেখেন যেহেতু আপনার সিগন্যালটাতে ভার্টিক্যালি চেঞ্জ হচ্ছে, আপনি ভার্টিক্যালি একটা হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাবেন। তাহলে খেয়াল করেন এই যে ভার্টিক্যালি আপনি হচ্ছে একটা হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাচ্ছেন, এন্ড এটা আসলে আপনার বেসিক্যালি ডিসি কম্পোনেন্টটাকে মিন করতেছে, ঠিক আছে? সো সিমিলারলি এই ইমেজটার জন্য যদি আপনারা দেখেন, এই ইমেজটার ক্ষেত্রে আপনার কি, এই ইমেজটার ক্ষেত্রে আপনার হচ্ছে হরিজন্টালি চেঞ্জ আছে, ভার্টিক্যালি কিন্তু কোনো চেঞ্জ নাই। তো তাহলে কি হবে, ভার্টিক্যাল ফ্রিকোয়েন্সি বরাবর আপনি কোনো চেঞ্জ দেখতে পারবেন না, বা ভার্টিক্যাল স্পেকট্রাম বরাবর আপনি কোনো পিক পাবেন না, কিন্তু হরিজন্টাল স্পেকট্রাম বরাবর আপনি হাই ফ্রিকোয়েন্সি একটা পিক পাবেন, কারণ হরিজন্টাল অ্যাক্সিস বরাবর আপনার চেঞ্জটা হচ্ছে, ঠিক আছে? তারপর এই ইমেজটার কথা যদি চিন্তা করেন, এখানে কিন্তু আপনার যে ইমেজের যে চেঞ্জটা সেটা কিন্তু আপনার বোথ হরিজন্টাল অ্যাক্সিস বরাবর, বোথ অ্যাগেন ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর, দুইটার জন্য হতে। সো খেয়াল করেন আপনি এখানে হরিজন্টাল স্পেকট্রাম বরাবরও দুইটা হাই ফ্রিকোয়েন্সি পিক পাচ্ছেন, মানে একটা পিক পাচ্ছেন, ভার্টিক্যাল ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে একটা হাই ফ্রিকোয়েন্সি আপনি পিক পাচ্ছেন। এরপর এই ইমেজটার কথা যদি দেখেন, এখানে আপনার যে চেঞ্জটা সেটা খুবই শার্প চেঞ্জ, কারণ প্রিভিয়াস ইমেজে দেখেন চেঞ্জটা ছিল খুবই স্মুথ, কিন্তু এখানে চেঞ্জটা হচ্ছে খুবই শার্প, খুবই শার্প যখন চেঞ্জ হয়, এবং যেহেতু চেঞ্জটা হচ্ছে আপনার বোথ হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর, সো আপনি তাহলে কি বলতে পারেন, বোথ হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে বরাবরই আপনি মাল্টিপল হাই ফ্রিকোয়েন্সি পিক পাবেন, এবং সেটাই আপনারা যদি দেখেন এখানে পাইতেছেন। এই রিপ্রেজেন্টেশনগুলো আসলে আমরা এখানে ডিসকাস করব, এই ল্যাবের ইয়াতে ডিসকাস করব। সো সেটার জন্য আমরা আসলে একটা ডিএফটি ফাংশন ডিফাইন করে নিছি। এখন এখানে এখানে তো আমরা আসলে ডিএফটিটাকে ম্যানুয়ালি ডিফাইন করছি, এটা ম্যানুয়ালি ডিফাইন করলেও জিনিসটা যা আসে,
আপনি আপনি যদি সেটাকে নাম পাইয়ে আসলে একটা ফাংশন আছে, সো ম্যানুয়ালি দেখেন, ম্যানুয়ালি আমরা আসলে যেভাবে আমরা একটা ফ্রিকোয়েন্সি ডিএফটি যে সিগন্যালের যে রিপ্রেজেন্টেশনটা, সেই জিনিসটি আমরা জাস্ট রিপ্রেজেন্ট করছি, এবং এখানে হচ্ছে আমরা একটা ফ্রিকোয়েন্সিকে আপনার হচ্ছে জাস্ট সেটা ডিএফটি প্রিন্ট করে দেখছি যে আসলে এটাকে সেটা ঠিক আছে কিনা। এই একই কাজটা আমরা আসলে হচ্ছে তখন পরে হচ্ছে নাম পাইতে আপনার হচ্ছে একটা এফএফটি লাইব্রেরি আছে, বা নাম পাইয়ে মডিউলে আসলে একটা এফএফটি ফাংশন আছে যেটার মাধ্যমে করা যায়। সো খেয়াল করেন, সেখানে হচ্ছে এফএফটি যে ফাংশনটা, এফএফটি ফাংশনটার মধ্যে আমরা হচ্ছে এক্স এক্স হচ্ছে আমরা সিগন্যালটা পাস করে দিতেছি। এই এফএফটি এফএফটি মিনস হচ্ছে আসলে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফরমেশন। এই এফএফটি ফাংশনটার কাজ হচ্ছে আপনি যদি কোনো একটা সিগন্যাল পাস করেন, সে আপনাকে হচ্ছে সেই সিগন্যালটার আপনার ফুরিয়ার মানে কি বলে ডিএফটিটা রিপ্রেজেন্ট দেখাবে। হ্যাঁ, সো সেটা হচ্ছে আসলে এই যে এক্স এফএফটিতে আপনার রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং পরে হচ্ছে আপনার এই এফএফটি যে ফ্রিকোয়েন্সি যে ফাংশনটা, এটা আপনার কি করে, এটা হচ্ছে আসলে কতগুলা স্যাম্পল ওয়াইজ আপনি হচ্ছে আসলে কি বলে আপনার হচ্ছে যে রিপ্রেজেন্টেশনটা করবেন, সেটা আসলে আপনাকে দিবে। হ্যাঁ, সেখানে যদি দেখেন এই আপনার অ্যাকচুয়াল ডিএফটিতে আপনি যে রেজাল্টটা পাবেন, মানে এইভাবে আমরা ম্যানুয়ালি ডিফাইন করে যে রেজাল্টটা পাই, আমরা নাম পাই এর এফএফটিতে সেম জিনিসটি পাবো, বাট দিস ইজ অ্যাকচুয়ালি মাস্ট ফাস্টার অ্যাপ্রোচ। সো আমরা আসলে এই ডিএফটি করার ক্ষেত্রে এভাবে ম্যানুয়ালি ডিফাইন না করে আমরা আসলে এরকম নাম পাই এফএফটি যে মডিউলটা বা এফএফটি যে লাইব্রেরিটা, এটা কি আসলে আমরা ইউজ করে থাকবো। তো এখানে দেখেন আমরা এখানে কি করতেছি, সো আমরা এখানে দেখেন সেম জিনিসটা যদি ইউজ করি, আমরা এখানে একটা সাইকেল 5 সাইকেল পার 100 স্যাম্পল ডিফাইন করতেছি। আমরা সিগন্যালটাকে রিপ্রেজেন্টেশনটা দিছি নি, তারপরে এই যে দেখেন এফএফটি ফাংশনে পাস করে আমরা সেটাকে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন করলাম। করার পরে তারপর হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সিটাকে কি করতেছি, শিফট করতেছি কত 0 থেকে 1 রেঞ্জ থেকে আপনার হচ্ছে -0.5 থেকে +0.5। কারণ অ্যাগেইন আপনারা জানেন নাইকিউস থিওরেম কি বলছিল আসলে, যে আপনার ফ্রিকোয়েন্সিটাকে অবশ্যই আপনার হচ্ছে বিটুইন -0.5 to 0.5 হতে হবে টু গেট অ্যাকচুয়ালি দ্য অ্যাকচুয়াল সিগন্যাল, না হলে আপনি হচ্ছে একটা অ্যালিয়াস্ট সিগন্যাল পেয়ে যাবেন। ঠিক আছে, সো তাহলে এখানে দেখেন আমরা এই ফুরিয়ার ট্রান্সফরমেশন করার পরে আমরা সেটাকে আসলে শিফট করতেছি, শিফট করার পরে তারপর হচ্ছে আমরা নর্মালাইজ করতেছি, এবং এই ইয়াটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, দেখেন আপনারা এই সিগন্যালটা যদি খেয়াল করেন, হ্যাঁ এই সিগন্যালটা, এই যে কন্টিনিউয়াস সিগন্যালটা, এটা ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 0.05। তার মানে কি ফ্রিকোয়েন্সি 0.05 মানে কি, আপনার আসলে যদি এই সিগন্যালটার আপনি যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্টেশন করেন, তাহলে 0.05-এ আপনি হচ্ছে একটা পিক পাবেন। সো খেয়াল করেন, এইটা যখন আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন করার পর আমরা যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা বা ম্যাগনিটিউড স্পেকট্রামটা যেটা পাচ্ছি, সেখানে দেখেন 0.05-এ একটা পিক আছে, আবার -0.05-এও আরেকটা পিক আছে। মেক সেন্স, কারণ আপনার চেঞ্জটা তো লেফট টু রাইট, আবার রাইট টু লেফটও তো একইভাবে চেঞ্জ হইতেছে। সো আপনি দেখেন +0.5-এ একটা পিক পাচ্ছেন, -0.5-ও আপনি হচ্ছে একটা পিক পাচ্ছেন। এই জিনিসটা আসলে আমরা এখানে রিপ্রেজেন্ট করছি একটা সিগন্যালকে ধরে, কারণ এখানে দেখেন সিগন্যালটা তো আসলে ইয়া কত 5/100, সো আসলে এটা ফ্রিকোয়েন্সি তো 0.05। হ্যাঁ, আচ্ছা, এরপর আমাদের সো হোপফুলি দ্যাটস ক্লিয়ার ফর ইউ যে আমরা আসলে তাহলে সিগন্যালটাকে আসলে কিভাবে ফুরিয়ার ট্রান্সফরমেশন করতেছি বাই ইউজিং নামপাইস এফএফটি, কি বলে এফএফটি যে মেথড বা এফএফটি যে ফাংশন সেটা দ্বারা করতেছি। দিস ইজ অ্যাকচুয়ালি ফাস্টার দেন অ্যাকচুয়ালি ম্যানুয়ালি ডিএফটি ইমপ্লিমেন্ট করা থাকে, এফএফটি ইজ অ্যাকচুয়ালি ফাস্টার। আচ্ছা, এরপর আমাদের যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আসলে আমরা এখানে কিছু হেল্পার ফাংশন ডিফাইন করছি একই কাজের জন্য, যেটা আমরা বারবার কোডটা না লেখা লাগে, আমরা এই ফ্রিকোয়েন্সি ডোমেইনে রিপ্রেজেন্টেশনের জন্য মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন করার জন্য আমরা একটা হেল্পার ফাংশন লিখছি পারফর্ম এফএফটি, এবং সিগন্যালটাকে টাইম ডোমেইন আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে রিপ্রেজেন্টেশন করার জন্য একটা হেল্পার ফাংশন লিখছি যেটা হচ্ছে প্লটিং করে দিবে। সেখানে দেখেন এখানে হচ্ছে আমরা দেখেন একটা আবার হচ্ছে একটা সিগন্যাল রিপ্রেজেন্টেশন দেখতেছি। সিগন্যালটা যদি দেখেন আপনার হচ্ছে সাইকেল হচ্ছে 2, স্যাম্পলিং পয়েন্ট হচ্ছে 100, তাহলে এটার ফ্রিকোয়েন্সি যদি চিন্তা করেন ফ্রিকোয়েন্সি আসবে হচ্ছে 0.02, কিন্তু এই সিগন্যালটাকে হচ্ছে আপনার মাল্টিপল সাইনোসয়েডাল কম্পোনেন্টের সামেশন হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। দেখেন 2πf0n, এটা হচ্ছে আপনার হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা, এটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কেন বলা হয় এটাকে, কারণ আপনারা যদি খেয়াল করেন তাহলে যদি একটু রিক্যাপ করে এই জিনিসটা, যে দেখেন এই যে আমার যে সিগন্যালটা, এই সিগন্যালটারই তো আসলে রিপ্রেজেন্টেশনটা আসছে বাই কম্বাইনিং অল দ্য সিগন্যালস। তো খেয়াল করেন এই সিগন্যালটা যে আসলে মেইন স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কিন্তু আসলে আসছে আমার, দেখেন এখানে যে কয়টা আপনার ছোট সিগন্যালগুলো আছে এইগুলার সামেশন হয়ে কিন্তু এই সিগন্যালটা আসছে। এখন আপনারা যদি খেয়াল করেন এই সিগন্যালটার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু আসছে বেসিক্যালি সেই সিগন্যালটার কারণেই যেটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম ছিল, দ্যাট ইজ যেটার অ্যাম্পলিটিউড সবচেয়ে বেশি
বাট ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম শোনে, দ্যাট ইজ দিস ব্লু সিগন্যাল অ্যাট দ্য ফ্রন্ট। এটার কারণে কিন্তু এটা স্ট্রাকচারটা আসছে, এবং এই সিগন্যালটা যে ফাইন ডিটেলস গুলো, অর্থাৎ যে এটা কতটুকু আসলে ভ্যারি করবে, সেটা আসছে হচ্ছে আপনার এই ছোট ছোট সিগন্যালগুলোর কারণে, ঠিক আছে। সো এখানেও কিন্তু এই জন্য এই যে আপনার যে সিগন্যালটা, এইটাকে আপনার আসলে বলা হয় ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এই সিগন্যালটা যদি খেয়াল করেন, এটা কিন্তু অ্যাকচুয়াল সিগন্যালটা জাস্ট হচ্ছে 3 টাইমস মাল্টিপ্লিকেশন। সো এটা হচ্ছে থার্ড হারমোনিক, এটা ফিফথ হারমোনিক, এটা যেহেতু 7 টাইমস মাল্টিপ্লিকেশন 7th হারমোনিক, এটা হচ্ছে আপনার 9th হারমোনিক। হ্যাঁ, এবং এইভাবে একটা সিগন্যালকে যখন আমরা রিপ্রেজেন্ট করতেছি টাইম ডোমেনে, আমার সিগন্যালটা দেখতে এরকম হবে, এন্ড দ্যাট মেক সেন্স, কারণ এটা তো আসলে আপনার অনেকগুলা কোসাইন কম্পোনেন্টের সামেশন। সেই একই সিগন্যালকে আপনি যখন টাইম ডোমেন থেকে আপনি যখন হচ্ছে আসলে আপনার ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা রিপ্রেজেন্ট করতেছি, দেখেন এখানে কিন্তু আপনার এখন আর কি বলে, আপনার এখন কিন্তু আর হচ্ছে পিক একটা নাই। আপনার কিন্তু দেখেন কয়টা পিক আসছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পিক কেন আসছে? কারণ খেয়াল করেন স্যার, আমাদের ফ্রিকোয়েন্সি ছিল, আমাদের সিগনালে পার্ট ছিল তো একটা না, আমাদের সিগন্যালটা 5টা কোসাইন কম্পোনেন্টের সামেশন হিসেবে ছিল, এবং সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 9th হারমোনিকা, 9 টাইমস 2। সো খেয়াল করেন, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যেহেতু আপনার এইটার ছিল, তার মানে এই যে সবচেয়ে বড় যে পিকটা, এটা কিন্তু আসলে এই ফ্রিকোয়েন্সি, আর এটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি ছিল। আর সবচেয়ে ছোট পিক হবে হচ্ছে আপনার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, কারণ এটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার 0.02। হ্যাঁ, সো তাহলে দেখেন এই রিপ্রেজেন্টেশন এখানে 5টা পিক আপনার হচ্ছে পাচ্ছেন। হ্যাঁ, সরি, এখানে একটা জিনিস আসলে ভুল বলে ফেলছি, সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি পিকটা পাবেন হচ্ছে আপনি এটার জন্য, কারণ যেহেতু এটা সবচেয়ে বড়। সো এটা ফ্রিকোয়েন্সি কত আসবে, 2/100, দ্যাট ইজ 0.02। সো এই দেখেন এখানে একটা পিক পাইছেন। আর সবচেয়ে ছোট পিক আসবে হচ্ছে এইটার কারণে, কারণ এসেনশিয়ালি ওয়াই অ্যাক্সিস বরাবর আসলে এটা মিন করতেছে আপনার অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউড। তো আপনি যদি এই রিপ্রেজেন্টেশনটা দেখেন, সবচেয়ে বেশি ম্যাগনিটিউড কিন্তু আসলে আপনার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিরই হয়, সবচেয়ে কম ম্যাগনিটিউড কার হয়েছে দেখেন। এই ক্ষেত্রে আপনার এই সিগন্যালটা যদি চিন্তা করেন, এইটা হচ্ছে আপনার 11th হারমোনিক, 11th হারমোনিকের ম্যাগনিটিউড কিন্তু অনেক ছোট হয়েছে। সো খেয়াল করেন, তাহলে এখানেও রিপ্রেজেন্টেশন, এইটা যেহেতু আপনার 9th হারমোনিক, এইটার ফ্রিকোয়েন্সি পিকটা হচ্ছে এইটা, এবং এটার ম্যাগনিটিউড হচ্ছে আপনার সবচেয়ে ছোট, ঠিক আছে। এখন এরপর কি হচ্ছে, এখানে এটা তো আসলে ম্যাগনিটিউড স্পেকট্রাম, এখানে আসলে হচ্ছে আপনার একই সিগন্যালটারই ফেজ স্পেকট্রামটাকে আসলে আপনার রিপ্রেজেন্ট কি বলে প্লট করেছে। ফেজ বলতে, ম্যাগনিটিউড বলতে আমরা কি বুঝি, ম্যাগনিটিউড বলতে আমরা একটা সিগন্যালে বুঝি যে সিগন্যালটা আসলে কত ভ্যালু। ফেজ বলতে আমরা কি বুঝি, আসলে যে জিনিসটা বুঝি যে সিগন্যালটা এখন অ্যাট দিস পয়েন্ট কোথায় আছে। হ্যাঁ, যেমন আমি যদি আপনাদেরকে একটা আইডিয়া দেখাই, যে এই সিগন্যালটা যদি দেখেন, এটা হচ্ছে আপনার একটা সিগন্যাল। এখন এই সিগন্যালটা ফেজ বলতে আমরা কি বুঝবো, ফেজ বলতে আমরা বুঝবো যে সিগন্যালটা কারেন্টলি কোথায় আছে, কারেন্টলি এটা রিপ্রেজেন্টেশনটা কেমন। যেমন এই সিগন্যালটা চারটা সাইনোসয়েডাল ওয়েভের সাবমিশন হিসেবে ক্রিয়েটেড। সো প্রথম সাইনোসয়েডাল ওয়েভটার ফেজ হচ্ছে আপনার -π/2, পরেরটা 0.5, পরেরটা -0.5, পরেরটা হচ্ছে -π/2। সো এটাই মিন করে যে এখানে -π/2 মানে হচ্ছে এই প্রথম সিগন্যালটা আপনার এই পর্যন্ত, যে -π/2 এই ফেজ পর্যন্ত রিচ করে। সেকেন্ড সিগন্যালটার ফেজ 0.5 মানে হচ্ছে এটা রিপ্রেজেন্টেশন অনেক এরকম, এর বেশি এটা আসলে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। এটা একটা -0.5 মানে এটা হচ্ছে নেগেটিভলি -0.5 পর্যন্ত রিচ করে। সো এই ফেজের ইনফরমেশনটা আমরা হচ্ছে আসলে এই কি বলে আপনার হচ্ছে এই ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে পাই। তখন আসলে হচ্ছে আমরা এই জিনিসটাকে এভাবে রিপ্রেজেন্ট করি, যে ফ্রিকোয়েন্সি প্লাস হচ্ছে তার এনপি ডট, ঠিক আছে। আচ্ছা, তো এইটা ছিল আসলে আমরা কি ডিএফটি ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন, আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করছি একটা সিগন্যালকে, তার হচ্ছে আমরা ডিএফটির মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করছি। এখন হচ্ছে আমরা রিকনস্ট্রাকশন করবো। সো রিকনস্ট্রাকশন করার ক্ষেত্রে কি আসলে আইডিয়াটা অপোজিট, এটা আমরা একটু আগে দেখে আসছি, জিনিসটা ডিসকাস করলাম যে আসলে রিকনস্ট্রাকশন যখন আমরা করবো তখন আমাদের ইউজ করতে হবে আইডিএফটি, অর্থাৎ ইনভার্স ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন, দ্যাট ইজ ইন দিস কেস এরকম। এই জিনিসটি আমরা এখানে রিপ্রেজেন্ট করছি দেখেন, কিন্তু এখানে আসলে আমরা ম্যানুয়ালি না করে আমরা আবার হচ্ছে কি বলে আপনার হচ্ছে কি বলে আপনার হচ্ছে ওই নাম পাই যে এফএফটি লাইব্রেরি আছে সেটার মাধ্যমে করছি। তো প্রথমে দেখেন আমরা জিনিসটাকে শিফট করে নিছি, শিফট করার পর তারপর হচ্ছে আমরা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন করতেছি, তারপর হচ্ছে আমরা এন দ্বারা মাল্টিপ্লাই করছি, কারণ হচ্ছে আমরা এফএফটি সবাই নরমালাইজ করছিলাম কিন্তু 1/n দ্বারা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আচ্ছা একটা মিনিট একটু ওয়েট, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, সো আমরা জিনিসটা করি। সো আমরা তাহলে হচ্ছে যেখানে ছিলাম, যে আমরা আসলে যেহেতু আমরা ডিএফটি নিয়ে ডিসকাস করছিলাম,
সো আমরা আসলে দেখেছিলাম যে আসলে কিভাবে একটা সিগন্যালকে ডিএফটির মাধ্যমে রিপ্রেজেন্টেশন করা যায়, এবং আমরা এই পার্টে ডিসকাস করছিলাম হচ্ছে ইনভার্স ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন নিয়ে। অর্থাৎ আপনার ডিএফটির অপোজিটটা, যে আপনার আমার কাছে এখন একটা সিগন্যালের রিপ্রেজেন্টেশন আছে ফ্রিকোয়েন্সি ডোমেনে, সেই সিগন্যালটাকে আমরা তাহলে কিভাবে টাইম ডোমেনে রিকনস্ট্রাক্ট করবো। সো সেটার আইডিয়াটা আমরা অলরেডি কি বলে এখানে ডিসকাস করছি, যে এটা জাস্ট অপোজিট। আমরা জাস্ট হচ্ছে তখন ইয়ে করি কি বলে আপনার যে 1/n দ্বারা ডিভাইড করি দেন এফকে। তো এই কাজটা ম্যানুয়ালি না করে, যেটা আমরা ডিএফটির ক্ষেত্রে দেখছি, ম্যানুয়ালি না করে আমরা ওই আপনার হচ্ছে কি বলে আপনার ফ্রিকোয়েন্সি ডোমেইনের মাধ্যমে ওই কি বলে এফএফটির মাধ্যমে করতে পারবো। কিভাবে করব? সো প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা শিফট করতে হবে। কেন শিফট করতে হবে এটা আমি একটু পরেই বলতেছি। শিফট করার পর তারপর হচ্ছে আমরা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন করবো আইএফএফটি। দেন করার পর হচ্ছে আমরা এন দ্বারা মাল্টিপ্লাই করবো, কারণ হচ্ছে আমরা যখন ফুরিয়ার এফএফটি করছিলাম তখন আসলে আমরা জিনিসটাকে নর্মালাইজ করছিলাম এন দ্বারা ডিভাইড করে। সো এইভাবে যখন আমরা করতেছি, খেয়াল করেন এই এক্স রিকনটা, যেটা এক্স রিকনটা হচ্ছে আপনার সিগন্যালের রিপ্রেজেন্টেশন, এবং দেখেন এইটা ছিল হচ্ছে আপনার অ্যাকচুয়াল সিগন্যাল, এইটা হচ্ছে আপনার আসলে রিকনস্ট্রাক্টেড সিগন্যাল ইউজিং আইএফএফটি। ঠিক আছে? সো অ্যাগেইন এটা আসলে ডিপেন্ড করবে আপনার আসলে ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং রেটের উপরে, কারণ আপনারা জানেন রিকনস্ট্রাকশন করার জন্য স্যাম্পলিং রেট মিনিমাম অ্যাকচুয়াল যে সিগন্যালটা তার 2x হইতে হবে। এরপর এখানে যে কমন ডিএফটি পেয়ার, এটা আপনার হচ্ছে দুইটা এর মধ্যে রিপ্রেজেন্ট করছে, সিমিলারলি এখানেও দেওয়া আছে আর কি। ঠিক আছে? সো এখন এখানে মেইন জিনিসটা হচ্ছে যে স্যাম্পলিং এর যে বিষয়টা, এটা হচ্ছে আমরা একটু ডিসকাস করি। সো স্যাম্পলিং এর বিষয়টা নিয়ে যদি ডিসকাস করি, সো আমরা এখানে এটা এখান থেকে ডিসকাস করি আসলে, যে আসলে আপনারা যদি খেয়াল করেন এইটা হচ্ছে আপনার হচ্ছে যদি কোনো একটা সিগন্যালের রিপ্রেজেন্টেশন হয় টাইম ডোমেনে, এইটা হচ্ছে সেই সিগন্যালটার একটা ডিএফটি। হ্যাঁ, সরি, এটা হচ্ছে যদি কোনো সিগন্যালটার রিপ্রেজেন্টেশন হয়, এটা হচ্ছে তার ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে, এই সিগন্যালটাকে যদি আপনি ডিএফটি করেন, ডিএফটি করা মানে হচ্ছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন করতেন, অর্থাৎ ফুরিয়ার ট্রান্সফরমেশনটা আপনি করবেন ডিসক্রিট ইন্টারভালে, তখন রিপ্রেজেন্টেশন দেখেন অনেকটা এরকম আসছে। আপনারা যদি একটা জিনিস খেয়াল করে থাকেন, এই যে রিপিটেশন হচ্ছে, মানে আপনি যদি ফ্রিকোয়েন্সি পিকগুলা দেখেন, ফ্রিকোয়েন্সি পিকগুলা রিপিট হচ্ছে একটা পরপর, দেখেন এইখানে পরপর আবার রিপিট হচ্ছে, আবার রিপিট হচ্ছে, আবার রিপিট হচ্ছে। রিপিটটা আসলে কেন হইতেছে? রিপিটটা হইতেছে বিকজ স্যাম্পলিং রেটের কারণে। হ্যাঁ, আমরা একটু আগে যে কথাটা বলছিলাম যে আপনার আসলে ফ্রিকোয়েন্সি ডোমেইনের ক্ষেত্রে কি হয়, আপনার আসলে হচ্ছে আমার যদি আমি স্যাম্পলিং করতে চাই এবং স্যাম্পলিং করার পর যদি আমি রিকনস্ট্রাক্ট করতে চাই, আমার মিনিমাম স্যাম্পলিং রেটটা 2x হইতে হবে, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি 2x হইতে হবে। কিন্তু এই 2x হওয়া সত্ত্বেও আপনার একটা সমস্যা আছে। সমস্যাটা যখন আপনি ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন করবেন, যেই ফ্রিকোয়েন্সিগুলো হাফ স্যাম্পলিং রেটের উপরে, তারা হচ্ছে তার যে নিচের যে রেঞ্জটা আছে সেটাতে হচ্ছে আপনার হচ্ছে ফোল্ডেড ব্যাক হয়ে যায়। এটার মানে কি? এটার মানে ব্যাক হইতেছে আপনার যে আপনার হাফ ফ্রিকোয়েন্সির উপরে যেসব স্যাম্পলিং রেট এক্সিস্ট করে, সেগুলো আপনারা তখন এই ডিএফটির মাধ্যমে রিকভার করা পসিবল হয় না। এটা আসলে ডিএফটির একটা আপনার আপনি কি বলতে পারেন, একটা ডিসঅ্যাডভান্টেজ বা একটা কনস বলতে পারেন আসলে। হ্যাঁ, সো তখন যেটা হইতেছে, ইভেন তো আপনি 2x টাইমস ফ্রিকোয়েন্সি দ্বারা আপনি স্যাম্পলিং করতেছেন, যেহেতু আপনি ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন করতেছেন, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন আপনার হাফ স্যাম্পলিং রেটের উপরের যে ফ্রিকোয়েন্সিগুলা, সেটাকে হচ্ছে আপনার কি বলে আপনার হচ্ছে রিকনস্ট্রাক্ট করতে পারতেছে না, এবং রিকনস্ট্রাক্ট করতে না পারার কারণে এই এক্সাম্পলটা খুবই ভালো একটা রিপ্রেজেন্টেশন। আপনারা খেয়াল করেন এই সিগন্যালটা যদি দেখেন, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, আর এই সিগন্যালটা যদি দেখেন এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 21। সো এখন আপনি যদি এটাতে স্যাম্পলিং করেন, তাহলে এখানে 5 টাইমস টু মিনিমাম 10টা স্যাম্পলিং পয়েন্ট থাকতে হবে, এখানে হচ্ছে 21 টাইমস টু 42টা স্যাম্পলিং পয়েন্ট থাকতে হবে। কিন্তু এই দুইটা সিগন্যালেরই রিকনস্ট্রাক্ট করলে আসলে সিগন্যালের রিকনস্ট্রাকশনটা এক্স্যাক্টলি একই হয়। আপনারা যদি দেখেন এই যে এখানকার যে রিপ্রেজেন্টেশনটা দেখেন, ব্লু সিগন্যাল আর গ্রিন সিগন্যাল আসলে যে রিকনস্ট্রাকশন যে আমরা করছি অ্যাকচুয়ালি একই জিনিসই মিন করতেছে, কারণ আসলে গ্রিন আর ব্লু ওভারল্যাপ হয়ে গেছে। দেখুন আপনার মনে কোশ্চেন আসতে পারে যে কেন দুইটা সিগন্যালের তো ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট ছিল, আমরা তো স্যাম্পলিংও 2x করে করছি, কেন এটা হইলো? ওয়েল, রিজনটা খুবই সিম্পল। এইটার ফ্রিকোয়েন্সি কম, সো এটার যে হাফ কি বলে হাফ ফ্রিকোয়েন্সির উপরে যেসব আপনার হচ্ছে কি বলে যে আপনার যেসব ফ্রিকোয়েন্সি পয়েন্টগুলো আছে, সেগুলো আসলে আপনার ফোল্ডেড ব্যাক হয় নাই। কিন্তু এখানে তো আপনার ফ্রিকোয়েন্সি বেশি, সো হাফ ফ্রিকোয়েন্সির উপরে যেসব স্যাম্পলিং রেট আছে, সেগুলো কি হয়েছে? সেগুলো হচ্ছে আপনার ফোল্ড ব্যাক হয়েছে। ফোল্ড ব্যাক হয়ে যাওয়ার কারণে কি হয়েছে, এই দুইটা সিগন্যালের কিন্তু আপনার হচ্ছে রিপ্রেজেন্টেশন ডিসক্রিট সিগন্যাল মানে কনস্ট্রাকশন করার পর রিপ্রেজেন্টেশনটা এক্স্যাক্টলি সেম হয়ে গেছে, মানে ওভারল্যাপ হয়ে গেছে। অর্থাৎ আপনি এই সিগন্যালটা থেকে ইনফরমেশন বেশি লুজ করছেন, এখান থেকে আপনি ইনফরমেশন হচ্ছে সবচেয়ে কম লুজ করছেন। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। দেখেন এখানে যখন আপনি ডিএফটি করতেছেন, সো যেহেতু আপনার হচ্ছে ওই যে স্যাম্পলিং রেটের কারণে আপনি যেহেতু রিকনস্ট্রাক্টেড সিগন্যালকে পুরোপুরি ফেরত পাবেন না, তখন আসলে কি হয়, অ্যালিয়াসিং শুরু হয়। সো অ্যালিয়াসিং শুরু হলে কি হয়,
একটা নির্দিষ্ট পর, যেহেতু আপনার হচ্ছে একটা ক্লিপিং হয়ে যেতেছে, একটা মানে হাফ স্যাম্পলিং রেটের পরপরই ক্লিপ হয়ে যেতেছে, এরপর আসলে এই জিনিসটাকে মানে ফ্রিকোয়েন্সিগুলোকে ধরা পসিবল না। তো আসলে যে কাজটা দেখেন, এই যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম পিকগুলা, এগুলো আবার রিপিট হয়েছে, এটার পর আবার রিপিট হয়েছে, এবং এটা রিপিটেশন হইতে থাকবে। কারণ অ্যাগেইন আপনার জিনিসটা যদি চিন্তা করেন এভাবে, যে যেহেতু আমার স্যাম্পলিং রেটটাকে আমি ক্লিপডি হয়ে যাচ্ছে, সো ক্লিপিং হলে কি হইতেছে, এর উপরে যেগুলো আছে, মানে যে এসব ফ্রিকোয়েন্সির উপরে যেসব ফ্রিকোয়েন্সি পয়েন্টগুলো এক্সিস্ট করে, অল অফ দোজ বেসিক্যালি উইল বি আর কপি অফ অর রিপিটেশন অফ দ্য অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি দ্যাট আমরা যেগুলো শুরুতে পাইছি। কারণ এরপর এগুলো আসলে আপনি ধরতেই পারতেছেন না, ওগুলো অল অফ দোজ ফ্রিকোয়েন্সিস আর বেসিক্যালি গেটিং ক্লিপড অফ। ঠিক আছে, সো এই ইয়াটাই এই মানে কি বলে, মানে এখানে আসলে এই যে দেখেন বারবার যে আসলে এই জিনিসটা রিপিটেশন আছে, এটাকে আমরা আসলে বলে থাকি ও অ্যালিয়াসিং। হ্যাঁ, এইটাই আসলে আমরা তখন আসলে ইয়ার ক্ষেত্রে ডিসকাস করতেছিলাম, আপনার হচ্ছে বলে টাইম ডোমেনের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ডিসকাস করলাম, এটা হচ্ছে অ্যালিয়াসিং ফর ফ্রিকোয়েন্সি ডোমেন। তো এখন আমাদের মেইন ডিসকাশনটা আসলে নট উইথ ফুরিয়ার ট্রান্সফরমেশন অর ডিএফটি না, আমাদের ল্যাবের মেইন ফোকাসটা হচ্ছে 2D ডিএফটির উপরে। তো সেটা যদি আপনাদের সাথে একটু ডিসকাস করি, তো 2D ডিএফটি নিয়ে কেন ডিসকাস করবো, কারণ খেয়াল করেন এই যে আমরা যে ইমেজে যে রিপ্রেজেন্টেশনগুলো মাত্র দেখলাম এখানে, দেখেন এখানে আপনার হচ্ছে একটা ভার্টিক্যাল ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আছে, একটা হরিজন্টাল ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আছে। এই ইমেজের ক্ষেত্রে একটা হরিজন্টাল স্পেকট্রাম, একটা ভার্টিক্যাল স্পেকট্রাম, সবগুলোর জন্য এরকম আছে। তো এখন আপনি কি প্রত্যেকটা ইমেজের জন্য একটা করে হরিজন্টাল, একটা করে ভার্টিক্যাল স্পেকট্রাম কি প্লট করবেন? এটা তো একটা খুবই এক্সপেন্সিভ অপারেশন হয়ে যাবে। তো আমরা যে কাজটা করি তখন, আমরা আসলে 1D ডিএফটি প্লট না করে ইমেজের জন্য আমরা তখন হচ্ছে 2D ডিএফটি প্লট করি। কারণ 1D ডিএফটি হলে আমাদের ফ্রিকোয়েন্সি কন্টেন্টকে অ্যানালাইজ করার জন্য মাল্টিপল ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আমার হচ্ছে আসলে প্লট করা লাগতেছে। ঠিক আছে, সো 2D ডিএফটিতে আসলে আমরা তখন তাহলে কি করব, একটা প্লটেই আপনার হচ্ছে আসলে এই রিপ্রেজেন্টেশনটাকে মেক সেন্স করা ট্রাই করবো। সো দেখেন 2D ডিএফটির মেইন আইডিয়াটা হচ্ছে অনেকটা এরকম। দেখেন এটা হচ্ছে দুইটা, আপনার হচ্ছে দুইটা অ্যাক্সিস বরাবর। এফ অফ এক্স আই হচ্ছে আমার আসলে ইমেজ, দিস এফ অফ এক্স আই ইজ বেসিক্যালি মাই ইমেজ বা সিগন্যাল। এটা কি, এটা হচ্ছে ওই যে আমার অয়লারের ফর্মুলা থেকে আসছে। এফ অফ ইউভি হচ্ছে কি, আমার সিগন্যালটা রিপ্রেজেন্টেশন ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন। আর দেখেন এখন হচ্ছে আমার সামেশন দুইটা অ্যাক্সিস বরাবর, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। অ্যাগেইন মেক সেন্স, কারণ হচ্ছে আপনি তো যেহেতু এটা একটা 2D সিগন্যাল, আগে তো আমরা জাস্ট 1D ডিএফটি নিয়ে কাজ করছিলাম। সো সামেশনটা ছিল আপনার হচ্ছে n0 থেকে n-1 পর্যন্ত। এখন যেহেতু আপনার সিগন্যালটা সামেশন হচ্ছে, যেহেতু আপনি এটা 2D সিগন্যাল নিয়ে কাজ করতেছেন, সো 2D ডিএফটি আপনার সিগন্যাল হবে একটা রো অ্যাক্সিস, হরিজন্টাল অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে আপনার ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর। সো এখানে দেখেন এই যে ইমেজটা, এটার হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি কি বলে, আপনার হচ্ছে ম্যাগনিটিউড স্পেকট্রামটা এরকম, ফেজ স্পেকট্রামটা এরকম। এটা দেখে আপনারা কিছুই বুঝবে না, এটা এই পয়েন্ট আসলে দেখে বোঝা খুব একটা টাফ। সো আমরা পরের এক্সাম্পলটা আসলে ডিসকাস করি। পরের এক্সাম্পলটাতে আমরা যদি যাই, দেখেন এইটা একটা, যদি দেখেন এটা একটা 8GB ইমেজ, এবং এই 8GB ইমেজে আমরা আসলে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা বোঝার চেষ্টা করবো আসলে কি হইতেছে। তো খেয়াল করেন এখানে প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা আসলে একটা 2D ডিএফটির ক্ষেত্রে আমরা আসলে অরিজিনটাকে শিফট করি। অরিজিনটাকে কেন শিফট করি? ওয়েল, ইফ ইউ লুক অ্যাট দিস ইমেজ, এইখানে যদি দেখেন এখানে কিন্তু আসলে কোনো চেঞ্জ নাই, এই জায়গাগুলোতে কোনো চেঞ্জ নেই। বা আপনি যদি রাস্তায় দেখেন খুব সামান্য চেঞ্জ আছে, বা এই ঘোড়ার বডিতে যদি দেখেন আপনি খুবই সামান্য চেঞ্জ আছে। সো যেহেতু চেঞ্জ খুবই কম, তার মানে এখানে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বেশি। কিন্তু আপনি যদি এই জায়গাটা চিন্তা করেন, এই জায়গাটাতে কিন্তু আপনার চেঞ্জ আছে, কারণ এখানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে আপনার পিক্সেল ভ্যালু অ্যাব্রাপ্টলি আপনার হচ্ছে ঘোড়ার যে ফার কালার বা স্কিন কালার সেটাতে চেঞ্জ হয়ে গেছে। সো একটা এই ইমেজটারই আপনি যখন ফুরিয়ার ডিএফটি করবেন, 2D ডিএফটি করবেন, আপনি হচ্ছে এরকম একটা কিছু পাবেন। এখন এরকম একটা কিছু করে আসলে কিছু বুঝে যায় না, বাট আপনারা যদি খেয়াল করেন এই যে ডিএফটি যে কর্নার গুলাতে দেখবেন আপনি হচ্ছে আসলে একটা হোয়াইটিশ ভাইব পাইতেছেন বা একটা স্পেকট্রাম পাইতেছেন আসলে। হ্যাঁ, কিছু এই কর্নার গুলো আসলে হচ্ছে আপনার লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলাকে মিন করতেছে। আর মাঝে যেই আপনি যে ইয়াটা দেখতেছেন, যে প্যাটার্নটা দেখতেছেন, দ্যাট ইজ আ ডার্ক গ্রেইশ যে প্যাটার্নটা, এটা আসলে মিন করতেছে আপনার সিগন্যালের হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। ঠিক আছে, এখন এই যে এইভাবে আপনার যে আসলে ডিএফটি রিপ্রেজেন্টেশনটা, আমরা যে আসলে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে মাঝে রিপ্রেজেন্ট করতেছি, লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে একদম কর্নারে রিপ্রেজেন্ট করতেছি, এই জিনিসটা আসলে আমাদের জন্য একটু কাউন্টার ইনটুইটিভ বা আমাদের জন্য একটু আনইনটুইটিভ। কারণ আমরা তো আসলে জেনারেলি চিন্তা করি জিনিসটা আসলে লো থেকে হাই যাবে, হাই থেকে লো এর দিকে রিপ্রেজেন্টেশনটা ইজ কোয়াইট আমাদের জন্য এই জিনিসটা অ্যানালাইজ করার ক্ষেত্রে একটু মানে আনইনটুইটিভ হয়ে যায়। আমরা যে কাজটা করি, আমরা আসলে ডিএফটির ক্ষেত্রে অরিজিনটাকে শিফট করি। অরিজিনটাকে শিফট করি মানে কি? অরিজিনটাকে শিফট করা মানে হইতেছে আপনার
আমাদের তো লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো কর্নারে ছিল, So আমরা যেটা করি সেটাকে হচ্ছে আসলে এরকম সেন্টারে নিয়ে আসি। So এই সেন্টারটা হচ্ছে আপনার এসেনশিয়ালি মিন করতেছে আপনার হচ্ছে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, এবং সেন্টার থেকে আপনি যত বাইরের দিকে যাবেন তত আপনার হচ্ছে এগুলো হাই ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, সো সেন্টারটা হচ্ছে আমার লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, সেন্টার থেকে আপনি যতই দূরে যাবেন তত হচ্ছে আপনার হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে ডিফাইন করবে। ঠিক আছে, তো এটা যদি একটা আইডিয়া আপনাদেরকে দেখাই, দেখেন এই ইমেজটার কথা যদি আপনি চিন্তা করেন, এই ইমেজটা দেখেন এখানে কি হয়েছে, আমার এইভাবে চেঞ্জটা আসতেছে, রাইট? চেঞ্জটা অনেকটা এরকম, মানে হরিজন্টাল অ্যাক্সিস বরাবর আমার চেঞ্জেস, ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমার কোনো চেঞ্জ নাই। তো আপনি দেখেন এই ইমেজটা যখন হচ্ছে আমরা আনশিফটেড স্পেকট্রামটা প্লট করছি, দেখেন এইটার যে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো সেগুলো সব হচ্ছে আপনার এখানে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এবং এটাতে কি হয়েছে দেখেন, আপনি কিন্তু আসলে যে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো সেগুলো অলমোস্ট ডমিনেটেড বাই হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। কিন্তু আপনি যখন এটাকে অরিজিন শিফট করলেন, আপনি খেয়াল করেন এখানে দিস ইজ হোয়াট ইউ গেট আসলে। এবং খেয়াল করেন আপনার যে এখানে দুইটা পিক আছে, দেখেন এখানে একটা পিক আছে, এই যে এখানে একটা পিক আছে, এবং এখানে একটা পিক আছে। দ্যাট মিনস আপনি জানেন চেঞ্জটা আসলে এই বরাবর অথবা চেঞ্জটা এরকম। সো দ্যাট ইজ ওয়াই ইউ গেট টু পিকস। সো খেয়াল করেন এখানে যদি আপনি দেখেন আপনি দুইটা পিক পাচ্ছেন চেঞ্জটার কারণে, কিন্তু এই আনশিফটেড স্পেকট্রাম থেকে কিন্তু আপনি আসলে কোনো ইনফরমেশনই পাইতেছেন না। সো আমাদের প্রথম আইডিয়াটা হচ্ছে আমরা যখনই একটা ইমেজকে নিয়ে ডিএফটি করি, ইমেজকে নিয়ে ইমেজ এটাকে যখন আমরা ডিএফটি করি, ডিএফটি করার পরে কাজ হচ্ছে আমরা শিফট করি, অরিজিন শিফট করি, এটা অলওয়েজ মাথায় রাখবে। কারণ অ্যাগেইন আনশিফট করলে আমরা আসলে সেই ইনফরমেশনটা প্রপারলি পাই না, বা যেইখানে আমার লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো এগুলো অলওয়েজ হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দ্বারা আমার ডমিনেটেড হয়ে থাকে। এটার যদি কিছু এক্সাম্পল আমরা একটু ডিসকাস করি, যেমন এই ইমেজটার কথা যদি আপনি চিন্তা করেন, এই ইমেজটাতে দেখেন কোনো চেঞ্জ নাই, দেয়ার ইজ নো চেঞ্জ ইন দিস ইমেজ, দিস ইজ জাস্ট আ ব্রাইট ইমেজ। সেই ব্রাইট ইমেজের কারণে কি করেন দেখেন একদম সেন্টারে আপনার হচ্ছে একটা পিক আছে। এই পিকটা কিসের এই পিকটা কেন? কারণ হচ্ছে দেখেন এই সিগন্যালটা যদি চিন্তা করেন, এই ইমেজটা যদি একটা 1D সিগন্যাল রিপ্রেজেন্টেশন হতো, এইটা কিন্তু আসলে তখন জিরো থেকে শুরু হতো না, এটা শুরুতে ধরেন যেহেতু এটা একটা ব্রাইট ইমেজ, এটা হয়তো এরকম হইতো। কারণ দিস ইজ বেসিক্যালি ধরেন আপনার পিক্সেল ভ্যালু, কারণ এখানে তো সবগুলো পিক্সেল ভ্যালু আপনি 1 চিন্তা করতে পারেন, তাই না? অল অফ দিস আর 1। তো সিগন্যালটা যদি একটা 1D কোনো সিগন্যাল রিপ্রেজেন্টেশন করতে নেই ইমেজটা, দ্যাট উড বি সামথিং লাইক দিস, নট ফ্রম জিরো। এই ওয়ানটা এইটা আসলে মিন করতেছে আপনার ডিসি কম্পোনেন্ট। তো ডিসি কম্পোনেন্ট হওয়ার কারণে দেখেন এই ডিএফটিতে আপনি হচ্ছে একদম সেন্টারে একটা জাস্ট হচ্ছে একটা স্পট পাচ্ছে। ওকে, এখন যদি খেয়াল করেন এই ইমেজটার জন্য যদি দেখেন এখানে সবগুলো পিক্সেল ভ্যালু জিরো, ইটস এ ভেরি ভেরি ডার্ক ইমেজ, অল দ্য পিক্সেল ভ্যালু জিরো। এবং দেখেন আপনি ডিএফটিতে কোনো চেঞ্জ নাই, এবং এটা যদি সিগন্যাল রিপ্রেজেন্টেশন করেন তখন আসলে সিগন্যালটা দেখতে এরকম হবে, জিরো। সো দ্যাট মিনস আপনি আসলে বলতে পারেন এই সিগন্যালটাতে আসলে যেহেতু কোনো চেঞ্জ নাই এবং কোনো ডিসি কম্পোনেন্টও নাই, কারণ সিগন্যালটা সব পিক্সেল ভ্যালু হচ্ছে জিরো, সো তাহলে এটা ডিএফটিতে আসলে ওই আপনার সেন্টারে একদম একটা ডট আপনি পাবেন না। এরপর এখানে যদি খেয়াল করেন এখানে আপনার চেঞ্জটা যদি দেখেন এই ইমেজে আপনার চেঞ্জটা হচ্ছে আপনার ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর, দ্য চেঞ্জ ইজ অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সিস, এবং ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর দেখেন আপনি দুইটা পিক পাচ্ছেন। কারণ অ্যাগেইন কেন পাচ্ছেন, আপনার চেঞ্জটা এভাবেও হতে পারে, আপনার চেঞ্জটা এভাবে হতে পারে। এই লাইনগুলো হচ্ছে আপনার আসলে স্পেকট্রাল লিকেজ, এই যে লাইনগুলো আসছে দিস ইজ বেসিক্যালি স্পেকট্রাল লিকেজ, এটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করতেছি যেটা আসলে কেন আসতেছে। এই ইমেজটা যদি দেখেন এখানে আপনার চেঞ্জটা হচ্ছে আসলে হরিজন্টাল অ্যাক্সিস বরাবর, এভাবে চেঞ্জ আছে, এভাবে চেঞ্জ আছে, আপনি দেখেন হরিজন্টালি দুটো পিক পাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে এই লাইনগুলোর কথা বলি, যে এই লাইন এই জিনিসটা কেন আসছে, কারণ আপনি তো দুইটা পিক পাবেন এটা আপনি জানেন, এখানেও আপনার হচ্ছে দেখেন এই কিছুই হয়েছে, এইটা আসলে কেন আসতেছে? ওয়েল, এই জিনিসটা আসার মেইন রিজনটা হচ্ছে খেয়াল করেন এই যে বাউন্ডারি গুলাতে না, আপনার এই যে ইমেজের বাউন্ডারি গুলাতে বেশ কিছু ডিসকন্টিনিউটি আছে, হ্যাঁ। এবং ডিসকন্টিনিউটি থাকা মানে কি বোঝার চেষ্টা করেন, একটা ইমেজে যদি ডিসকন্টিনিউটি থাকে তার মানে ইমেজে চেঞ্জ আছে, এবং ইমেজে চেঞ্জ থাকা মানে কি আপনার ইমেজে আসলে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। এখন এই বাউন্ডারি ডিসকন্টিনিউটি গুলা কিন্তু আসলে ইমেজের মেইন ফোকাস না, কিন্তু স্টিল এই বাউন্ডারিতে ডিসকন্টিনিউটি থাকার কারণে আপনার এখানে এই ডিএফটি স্পেকট্রামে যেহেতু আপনি এই জিনিসটা করতেছেন আসলে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন, এটা আসলে কি বলে আপনি স্যাম্পলিং করে করে করতেছেন, যেখানে যে কাজটা দেখা যায় বাউন্ডারি ডিসকন্টিনিউটির কারণে আপনার হচ্ছে একটা আর্টিফিশিয়াল কিছু হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আপনার ডিএফটি তে আসলে দেখা যায়, যেটা আসলে এই যে খেয়াল করেন এই যে লাইনটা
না তো এখানে জাস্ট দুইটা পিক থাকার কথা ছিল, স্টিল আপনার এটা দেখেন এটা বর্ধিত হয়েছে, এই জিনিসটা আসলে এই হাই ফ্রিকোয়েন্সি বরাবর এই জিনিসটা আসলে এক্সটেন্ড হয়েছে। এটা কেন হয়েছে? কারণ আপনার বাউন্ডারিতে যে ডিসকন্টিনিউটি আছে এবং আপনি তো আসলে এই সিগন্যালটা রিপ্রেজেন্টেশন করতেছেন বাই অ্যাকচুয়ালি টেকিং দ্য ডিসক্রিট ইন্টারভালস। সো যেখানে যে জিনিসটা দেখা যাইতেছে যে আপনার একটা আর্টিফিশিয়াল হাই ফ্রিকোয়েন্সি কিছু কম্পোনেন্ট ক্রিয়েট হচ্ছে, এবং সেটার কারণে এই লাইনগুলো আসলে আপনি দেখতে পাচ্ছেন, এবং এই লাইনগুলোকে আসলে আপনার বলে থাকা হয় এই যে আর্টিফিশিয়াল যে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো ক্রিয়েট হয়েছে এগুলাকে আমরা বলে থাকি আসলে হচ্ছে আপনার স্পেকট্রাল লিকেজ। তো এই স্পেকট্রাল লিকেজকে আমরা কিভাবে রিডিউস করতে পারি, এটা হচ্ছে আসলে এই জিনিসটাকে আসলে বলা হয় হ্যামিং উইন্ডো। এই আইডিয়াটা দিয়ে হ্যামিং উইন্ডো দিয়ে কিভাবে করি, হ্যামিং উইন্ডো দেখেন, হ্যামিং উইন্ডোটা অনেকটা হচ্ছে আপনার গসিয়ান ডিস্ট্রিবিউশনের উপর, আমরা লেফট পরে যে গসিয়ান ফিল্টার করছিলাম সেটার মতন। অর্থাৎ এই যে বাউন্ডারিতে যে ডিসকন্টিনিউটি গুলো হয়েছে, এই বাউন্ডারি ডিসকন্টিনিউটির কারণেই তো এই আর্টিফিশিয়াল হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো আসছে। আপনার আইডিয়াটা হচ্ছে আমরা যে কাজটা করবো হ্যামিং উইন্ডোর মাধ্যমে এই বাউন্ডারি ডিসকন্টিনিউটি গুলাকে আমরা খুব স্মুথ করে ফেলবো, এবং যখন আমরা বাউন্ডারি ডিসকন্টিনিউটি গুলোকে আমরা স্মুথ করে ফেলবো তখন আসলে যে জিনিসটা দেখা যাবে যে ওই হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বা স্পেকট্রাল লিকেজকে আমরা অনেকটাই রিডিউস করে ফেলতে পারবো। এটা যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, এখানে দেখেন এই ইমেজগুলোতে দেখেন এই বাউন্ডারির কি বলে দুইটা ইমেজের ক্ষেত্রে আমরা হচ্ছে বাউন্ডারি ডিসকন্টিনিউটি গুলোকে আমরা স্মুথ করে ফেলতে পারছি, এবং যার কারণে আমার ওই যে স্পেকট্রাল লিকেজ গুলো ছিল দেখেন সেগুলো কিন্তু আপনার হচ্ছে একদমই রিডিউসড হয় না, মানে একদমই রিমুভড হয় না, বাট অলমোস্ট রিমুভ হয়ে গেছে। দেখেন আপনি যদি একটু জুম ইন করেন হয়তো বা দেখতে পারবেন, বাট স্টিল আপনার হচ্ছে এটা কি বলে যে জিনিসটা আসলে রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা আসলে ল্যাবের পরের পার্টে দেখবো। সো খেয়াল করেন এখানে হচ্ছে আমরা সেই যে এই ইমেজটা দেখতেছি, আপনার হচ্ছে দিস ইমেজ, এটা মাত্র দেখছি যে এখানে আমার চেঞ্জটা কি বরাবর, ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর। সো এই ইমেজটাকে আমরা যখন হচ্ছে এফএফটির মাধ্যমে টু ডিএফটি কম্পিউট করে আমরা হচ্ছে এটা শিফট করে ফ্রিকোয়েন্সিগুলোকে বের করতেছি, তাহলে দেখেন আমরা দুইটা পিক কোইন বরাবর পাচ্ছি, দুইটা পিক পাইতেছি। যে দেখেন এখানে চেঞ্জটা কিন্তু আপনার ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর, সো আপনি ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর দুইটা পিক পাইতেছেন। ঠিক আছে, আবার এই ইমেজটা যদি দেখেন, এই ইমেজটা ক্ষেত্রে আমাদের চেঞ্জটা কোন অ্যাক্সিস বরাবর, হরিজন্টাল অ্যাক্সিস বরাবর। তো আমি হরিজন্টালি হচ্ছে দুইটা পিক পাবো, হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে দেখেন এটা কিন্তু আসলে আপনার শিফটেড না এই ফ্রিকোয়েন্সিটা। এই জিনিসটা যদি দেখেন এই ইমেজের ক্ষেত্রে যদি দেখেন এখানে আসলে এই শিফটটা করা হয়েছে, বাট এখানে যদি দেখেন এখানে আসলে শিফটটা করা হয় না। দেখেন এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আপনার ইয়া করার পরে দেখেন দুইটা জিনিসকে শিফট করা হয়েছে, হ্যাঁ, কিন্তু এইখানে যদি আপনারা দেখেন এখানে আসলে শিফটিং করা হয় না। দেখেন এখানে হচ্ছে জাস্ট এফএফটি করা হয়েছে, এফএফটি ফ্রিকোয়েন্সি বের করা হয়েছে, শিফটটা আর আমরা করি নাই। তো শিফটটা না করার কারণে কিছু দেখেন এই ইমেজের ক্ষেত্রে যেহেতু আমরা শিফট করছি, শিফট করে ফ্রিকোয়েন্সি ডিএফটি করছি, তো আমি আসলে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোকে আমার সেন্টারে পাইছি। বাট এই ইমেজের ক্ষেত্রে যেহেতু আমরা শিফট করি নাই, সো আমাদের যে লো ফ্রিকোয়েন্সি দুইটা পিক, অর্থাৎ আমার যেটা সেন্টারে থাকা উচিত সেই দুইটা পিক আসলে কিন্তু দেখেন দুইটা কোণায় চলে গেছে। এবং অ্যাজ ইউ কুড সি এখানে কিন্তু আসলে আপনার, তাহলে আপনি বুঝবেন কি এইটি আসলে ডমিনেট করে, আসলে কিন্তু এখানে একটা ডমিনেশন নাই। তো দ্যাট ইজ সামথিং ইউ হ্যাভ টু লুক আউট। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই ইমেজটা যদি দেখেন, এখানে যদি আপনি চেঞ্জ করতে পারেন, এখানে আপনার বোথ হরিজন্টাল এবং বোথ কি বলে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা অ্যাক্সিস বরাবরই কিন্তু আপনার চেঞ্জ আছে। অর্থাৎ আপনার এই ইমেজটা যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, এখানে যদি দেখেন, হ্যাঁ, এখানে যদি দেখেন স্যার আপনাদের চেঞ্জটা বোথ হরিজন্টাল অ্যাক্সিস বরাবর আছে, বোথ ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর চেঞ্জ আছে। আসলে এসেনশিয়ালি আপনার চেঞ্জটা এরকম, এখানে একটা চেঞ্জ আছে, এই বরাবর হচ্ছে একটা চেঞ্জ আছে, এবং আপনারা দেখেন ডিএফটির পিকটা আপনারা কোথায় পেয়েছেন। ঠিক আছে, দেখেন একদম এটা একটা ডিএফটির একটা মেইন মজার জিনিস যে আপনি আসলে যেই যেই যে ডিরেকশনে আপনার হচ্ছে আসলে চেঞ্জ হয়েছে সেই ডিরেকশন বরাবর আসলে আপনি ডিএফটিতে পিকগুলো পাবেন। ঠিক আছে, আর এই ইমেজটা যদি দেখেন এখানে একই বরাবরই চেঞ্জ হয়েছে, কিন্তু এই চেঞ্জগুলো খুবই শার্প চেঞ্জ। সো এখানে আপনি আসলে ওই আপনি যদি ইয়া করেনও হ্যামিং উইন্ডো অ্যাপ্লাই করেনও, এখানে কিন্তু আসলে এই ইমেজটাতে অনেক হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, এবং যার কারণে দেখেন এখন আর আপনি জাস্ট দুইটা পিক পাচ্ছেন, এখন আপনি পুরো ইমেজটা জুড়ে পিক পাইতেছেন। ঠিক আছে, তো এইটাই আসলে এখানে দেখেন এই এই রিপ্রেজেন্টেশন আমাদের বলা হয়েছে যে এখানে যদি দেখি এটা যদি আমরা রিপ্রেজেন্টেশনটা করি, দেখেন এই ইমেজটার ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টেশনটা যদি আমরা করি, ফুরিয়ার ট্রান্সফরমেশন করে, দেখেন আমরা দুইটা পিক পাচ্ছি, এবং এক্স্যাক্টলি যেই বরাবর চেঞ্জ হচ্ছে সেই বরাবর আমরা হচ্ছে পিক দুইটা পাচ্ছি। হ্যাঁ, আর এই ইমেজটার জন্য যদি দেখেন এখানে যদি আপনারা খেয়াল করেন এখানে ফর দিস, আচ্ছা একটু হ্যাঁ, এখানে যদি দেখেন ইমেজটার রিপ্রেজেন্টেশনটা যদি এখানে দেখেন আর ইমেজটার রিপ্রেজেন্টেশনটা যদি এখানে দেখেন, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, রাইট? তো এখানে হচ্ছে দেখেন কি হইতেছে যে এখানে বলা আছে দেখেন when a signal does not complete an integer number of cycles inside the finite sampling window, discontinuities at the boundaries occur.
দিস ডিসকন্টিনিউটিস মে ইন্ট্রোডিউস অ্যাডিশনাল কম্পোনেন্টস অ্যাপিয়ারিং এ স্পেকট্রাল লিকেজ। ওই যে স্পেকট্রাল লিকেজের কথাটা বলছি, আপনার আসলে যে ফাইনাইট কম্পোনেন্টটা যদি আপনি রিপ্রেজেন্টেশন না করতে পারেন এই বাউন্ডারিতে, তখন আসলে কি হয়, এই যে এটা হচ্ছে আসলে দেখেন অ্যাকচুয়ালি কিন্তু আপনার চেঞ্জটা জাস্ট এই দুই বরাবরই আছে, হ্যাঁ এইভাবে আসছে একটা চেঞ্জ, আর একটা চেঞ্জ আছে উপরের দিকে। স্টিল আপনি হচ্ছে এখানে এই দুইটা পিক না পেয়ে আপনি আরো কিছু স্পেকট্রাল লিকেজ পাইছেন। এই স্পেকট্রাল লিকেজটা আসলে তাহলে আমরা কি করব, স্পেকট্রাল লিকেজটা তো আসলে আমার আসলে কোনো দরকার নাই। আমরা তাহলে এখানে যে কাজটা করতে পারি, এই সেম ইমেজের জন্য আমরা তখন আসলে হ্যামিং উইন্ডোটা ইউজ করতে পারি, দ্যাট ইজ দিস ইয়ার। এই যে হ্যামিং উইন্ডো যে আমরা এক্সাম্পলটা দেখছি, এই যে আমরা তখন এই বাউন্ডারি ডিসকন্টিনিউটিগুলোকে আমরা একটা গসিয়ান ডিস্ট্রিবিউশনের মতো স্মুথ একটা চেঞ্জ অ্যাপ্লাই করতে পারি, এবং সেটাতে তখন কি হবে খেয়াল করেন, এই হ্যামিং উইন্ডোটা অ্যাপ্লাই করলে এই যে একটা দেখেন এটা হচ্ছে 2D একটা হ্যামিং উইন্ডো, দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন, এবং হ্যামিং উইন্ডো অ্যাপ্লাই করার পর দেখেন আসলে ডিএফটিটা আসলে দেখতে কিরকম হচ্ছে দেখেন। হ্যাঁ, তো ওই যে আমরা ওই জিনিসগুলোকে আসলে দেখেন আমরা বাউন্ডারিগুলোকে আসলে স্মুদেন করে দিচ্ছি। দেখেন এই যে দিস ইজ আমার উইন্ডোর ইমেজটা দেখতে এরকম হয়েছে, এবং আমার স্পেকট্রাল লিকেজটা বাদ হয়ে জিনিসটা দেখেন আমরা আসলে কি আমরা যেহেতু জানি যে আসলে জিনিসটা আমাদের চেঞ্জটা বাউন্ডারি বরাবর হয়েছে, তো আমরা বাউন্ডারিতে আসলে স্মুদেন করে দিছি। স্মুদেন করে দেওয়া মানে কি চিন্তা করবেন, স্মুদেন করে দেওয়া মানে কিন্তু আসলে ব্লার অ্যাড করা। তো দেখেন আপনার বাউন্ডারিতে আপনি ব্লার অ্যাড করে দিচ্ছেন, সো বাউন্ডারি ব্লারের কারণে কি হচ্ছে, আপনার স্পেকট্রাল লিকেজটা আপনার রিমুভ হয়ে গেছে, এবং জাস্ট আপনি যেই যেই দুইটা ফ্রিকোয়েন্সি পিক পাওয়ার কথা সেই দুইটা ফ্রিকোয়েন্সি পিকই আমরা পাইছি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের 2D ডিএফটি বেশ কিছু রিপ্রেজেন্টেশন। এরপর হচ্ছে আমরা 4 ধরনের ওই পরের জিনিসটা, সেটা হচ্ছে ফিল্টারিং দেখবো। সো ফিল্টারিং এর মেইন আইডিয়াটা কি, এই পর্যন্ত আসলে যেই জিনিসটা আমরা দেখলাম আসলে যে জাস্ট ইমেজের রিপ্রেজেন্টেশনটা, হ্যাঁ অনলি ফর দিস পার্ট লেভেল ইমেজের রিপ্রেজেন্টেশনটা ছিল। এখনো পর্যন্ত আমরা ইমেজ নিয়ে কোনো প্রসেসিং পার্ট আসলে ডিসকাস করি নাই। পরের পার্টটা হচ্ছে, পরে হালকা ছোট করে পার্টটা হচ্ছে ইমেজ প্রসেসিং, বাট সেটার আগে আমি হচ্ছে আপনাদেরকে ইয়াটা দেখাই, ইমেজ প্রসেসিং এর ফিল্টারগুলো ডিসকাস করি। তো ইমেজ প্রসেসিং এ যে ফিল্টারগুলো আছে, আমরা আসলে এটা ওই আমাদের যে আমরা যে নেইবারহুড প্রসেসিং এ যে ধরনের ফিল্টার নিয়ে ডিসকাস করছি সেরকমই আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে দেয়ার আর মেইনলি 4 ধরনের ফিল্টার নিয়ে আমরা ডিসকাস করি। একটা হচ্ছে লো পাস। লো পাস ফিল্টার বলতে আসলে আমরা কি বুঝবো, লো পাস ফিল্টার বলতে আমরা আসলে বুঝবো যে আসলে আমাকে এখান থেকে লো ফ্রিকোয়েন্সি গুলাকে পাস করতে দিবে। হাই পাস মানে কি, হাই ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিবে। অর্থাৎ লো পাস মানে কি, ধরেন আপনার যদি একটা এরকম যদি সিগন্যাল থাকে 10, 50 আর 150, আপনি বললেন যে 10, 50, 150-র মধ্যে আপনি হচ্ছে 40 ফ্রিকোয়েন্সির উপরে কাউকেই পাস করতে দিবেন না, মানে 40 ফ্রিকোয়েন্সির বিলোকে পাস করতে দিবেন, 40 ফ্রিকোয়েন্সির উপরে কাউকে পাস করতে দিবেন না, তাহলে দ্যাট মিনস এই 50ও বাদ হয়ে যাবে, এই 150ও বাদ হয়ে যাবে। এটা হচ্ছে একটা লো পাস ফিল্টার। আর যদি আপনি উল্টা কাজটা বলেন যে আপনার 10, 50, 150 এরকম 3টা ফ্রিকোয়েন্সি আছে, আপনি বললেন যে 40 ফ্রিকোয়েন্সির উপরের গুলাকে পাস করতে দিবেন, এর নিচের কাউকে পাস করতে দিবেন না, সো তাহলে 10 বাদ হয়ে যাবে, আপনার কাছে 50 আর 150 যাবে। এটা হচ্ছে আসলে আপনার লো পাস আর হাই পাস ফিল্টার। লো পাস আর হাই পাস ফিল্টার অ্যাপ্লাই করলে কি হয়, লো পাস ফিল্টার যদি অ্যাপ্লাই করেন মানে কি আপনি হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে বাদ দিয়ে দিচ্ছেন, সো তখন আসলে আপনার স্মুদিং হয় অথবা নয়েজ রিডাকশন হয়। কারণ অলওয়েজ মাথায় রাখবেন, নয়েজ কিন্তু আপনার আসলে হচ্ছে একটা ডিসকন্টিনিউটি। হাই পাস ফিল্টার মানে কি, হাই পাস ফিল্টার মানে হচ্ছে আপনি আসলে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে রাখবেন, লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে বাদ দিয়ে দিবেন, সো তখন আসলে কি হবে, যেহেতু আপনার এজ বা ফাইন যে ডিটেলস গুলো সেগুলো যেহেতু হচ্ছে আপনার হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, সো সেগুলো হচ্ছে আপনার এনহ্যান্সড। আর লো ফ্রিকোয়েন্সি যেসব কম্পোনেন্ট আছে অর্থাৎ স্মুথ চেঞ্জ করে, এগুলো হচ্ছে আপনার তখন এই চেঞ্জ গুলো হচ্ছে আপনার আসলে আরো কি বলে যে এই চেঞ্জ গুলো আসলে আপনার হচ্ছে তখন আসলে ব্লাড আউট হয়ে যাবে, ঠিক আছে, বা বাদ হয়ে যাবে। ব্যান্ড পাস ফিল্টার কি, ব্যান্ড পাস ফিল্টারটা হচ্ছে একটা এরকম যে ধরেন আপনি বললেন 10 থেকে 150 এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি গুলোকে আপনি পাস করতে দিবেন, এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি গুলোকে একটা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিবে। 10 এর বিলো যদি ফ্রিকোয়েন্সি হয় সেটাকে পাস করতে দিবে না, 150-র উপরে যে ফ্রিকোয়েন্সি হয় তাদেরকে পাস করতে দিবে না। এইটা হচ্ছে আসলে ব্যান্ড পাস ফিল্টার, অর্থাৎ নির্দিষ্ট একটা রেঞ্জ যেটা আপনি বলে দিবেন ততটুকুর মধ্যে পাস করতে দিবে, ততটুকুর বিলেও পাস করতে দিবে না, ততটুকুর উপরেও আপনাকে পাস করতে দিবে না। আর ব্যান্ড স্টপ ফিল্টার হচ্ছে তার অপোজিট। ব্যান্ড স্টপ ফিল্টার তখন কি হবে, এ হচ্ছে আপনার 10 থেকে 150-র মধ্যে দিবে না, এটাকে সে পাস করতে দিবে না, কিন্তু বিলো 10 এটাকে পাস করতে দিবে, 150 উপরে এটাকে আপনার হচ্ছে পাস করতে দিবে, ঠিক আছে। সো এই ধরনের 4টা ফিল্টার হচ্ছে আমরা মোটামুটি ডিসকাস করবো। একটা হচ্ছে লো পাস, লো ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিচ্ছি, দিলে কি হবে স্মুদেন আউট বা নয়েজ রিডাকশন পাবো। হাই পাস, হাই ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিবে, এজ এনহ্যান্স হবে। ব্যান্ড পাস হচ্ছে কি আপনার নির্দিষ্ট একটা রেঞ্জকে পাস করতে দিবে, এটা হচ্ছে আমরা নর্মালি ফিচার এক্সট্রাকশন বা হচ্ছে প্যাটার্ন রিমুভ করার জন্য ইউজ করি।
ব্যান্ড স্টপ হচ্ছে আপনার ওই স্পেসিফিক রেঞ্জকে দিবে না, এর নিচে বা উপরের গুলাকে পাস করতে দেবে। এটা নর্মালি হচ্ছে আপনার পিরিয়ডিক নয়েজকে এলিমিনেট করার জন্য ইউজ করতে হয়, ঠিক আছে। এটা যদি কিছু এক্সাম্পল আমরা দেখি, আপনারা এখানে দেখেন, এই যদি আপনাদের ইমেজটা হয়, দেখেন এটাতে দেখতেছেন একটা চেকার বোর্ড ইমেজের একটা রিপ্রেজেন্টেশন। তাহলে এখানে দেখেন এইটা হচ্ছে আপনার একটা লো পাস ফিল্টার। দেখেন লো পাস ফিল্টারটা কি করতেছে, অনলি এই রিজিয়নটাকে পাস করতে দিবে, আর বাকি সব 0 0 0। তো দেখেন এই রিজনটাকে যদি পাস করতে দেয় এবং সেটাকে যদি আপনি এই স্পেকট্রামের উপর অ্যাপ্লাই করেন, দেখেন আপনি কি পাচ্ছেন, অনলি এই রিজনটাকে পাচ্ছেন, এর বাইরে যা ছিল সব 0 হয়ে গেছে। কারণ আপনি তো জানেন অরিজিন থেকে আপনি যত দূরের দিকে যাবেন তত আপনি আসলে কি পাচ্ছেন, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাচ্ছেন। মানে এইগুলা সব কিন্তু আপনার আসলে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, সেগুলো সব আপনার বাদ হয়ে যেতেছে। হাই পাস ফিল্টার কি বলে, হাই পাস ফিল্টার কি করবে, হাই পাস ফিল্টার হচ্ছে ঠিক এক্সাক্ট অপোজিট কাজটা করবে। হাই পাস ফিল্টার হচ্ছে লো সেন্টারে 0 দিবে, বাট বাকি বাইরে সব জায়গায় 1 1 দিবে। তো সেটা কি করবে তাহলে, এই লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে রিমুভ করবে। এখানে সব 0, বাট এগুলো সব ওয়ান দ্বারা মাল্টিপ্লাইড হওয়ার কারণে, মানে এগুলো যেহেতু আসলে মাল্টিপ্লিকেশন করে করা হয়, এগুলো হচ্ছে সব হচ্ছে আপনার, তাহলে তখন আপনি এই হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে পাচ্ছেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন এক্সাম্পল আপনার ডিসকাস। ব্যান্ড পাস ফিল্টার কিভাবে কাজ করে দেখেন, এটা হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টার কাজ করানোর একটা এক্সাম্পল। দেখেন ব্যান্ড পাস ফিল্টার কি করছে, ব্যান্ড পাস হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জকে দিতেছে, এগুলো সব 1, এটা ভিতরে 0, মানে বিলো 10 0, এখানেও 0। তো দেখেন এক্স্যাক্টলি এগুলাই আপনার রিপ্রেজেন্ট করতে দিছে। আর এখানে যদি দেখেন ব্যান্ড রিজেক্ট কি করে, ব্যান্ড রিজেক্ট হচ্ছে এটার অপোজিট গুলা, এর মধ্যে সব 0 দিবে, এখানে সব 0 0 0, এখানে 1, এখানে 1। So this is actually the representation of band stop বা band reject filter। এই ফিল্টারিং গুলাই হচ্ছে আমরা এখানে ডিসকাস করছি, খেয়াল করেন। এখানে হচ্ছে দেখেন আমরা একটা সিগন্যাল দিছি, সিগন্যালটা হচ্ছে দেখেন দিস ইজ দ্য সিগন্যাল রিপ্রেজেন্টেশন। একটা হচ্ছে আপনার প্রথম সিগন্যাল, প্রথম ফ্রিকোয়েন্সি হচ্ছে 2/0.02, কারণ 2/100, পরেরটা হচ্ছে 10/100, সো 0.01, পরেরটা 20/100, সো 0.2। সো খেয়াল করেন আমরা হচ্ছে একটা লো পাস ফিল্টার অ্যাপ্লাই করছি, যেটা থ্রেশহোল্ড বলে দিছি 0.05। তার মানে কি হবে, এই লো পাস ফিল্টারটা 0.05 এর বেশি কাউকে পাস করতে দিবে না। তো দ্যাট মিনস এইটা পাস হবে, এই 2/100 যেটা, মানে এই সবচেয়ে ছোটটা যেটা, সেটা পাস হবে, বাট এই দুইটাই রিমুভ হয়ে যাবে। আমরা যদি দেখেন এই যে দেখেন রিপ্রেজেন্টেশন, কারণ আপনি যেহেতু থ্রেশহোল্ড বলে দিয়েছেন 0.05, সো দেখেন এইটা আসছে, কিন্তু এই দুইটা হচ্ছে আপনার বাদ হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনারা যদি সবগুলো দেখেন, আমরা যদি চেঞ্জ করে দেখি আপনাদেরকে, এখানে কি হয়েছে আবার, ইন্ডেন্ট করে এসছে, ও আমরা যদি এই জিনিসটা রান করে আপনাদেরকে দেখাই, আচ্ছা এইটা বাদ দিয়ে আমরা এই পার্টটা রান করে দেখি আপনাদেরকে। এখান থেকে রান করে আসি, সরি, উইন্ডো, হ্যাঁ এটা রান করেন, হ্যাঁ, এবং এখানে দেখেন, এটা দেখেন, হ্যাঁ। আচ্ছা পারফর্ম i50 আমি এ করি নি, এটা রান করে আসি। এটাকে রান দেই, এটাকে রান দেই, এটাকে রান দেই, এটাকে রান দিই আমরা, দেন হচ্ছে হ্যামিং উইন্ডো। আচ্ছা এরপর আমরা ফিল্টারিং এগুলো রান দিই। এখানে দেখেন আমরা আইডিয়াস লো পাস এবং হচ্ছে এটাকে রান দিই, পারফর্ম i50, আচ্ছা পারফর্ম i50 নট i52, তো i50, পারফর্ম i50 এখানে রিফান্ড করবে। আমরা যদি এখন দেখি, এখন যদি আমরা রান দিই জিনিসটাকে, এই যে দেখেন আপনার হচ্ছে 0.05 এর বিলো যে ফ্রিকোয়েন্সি, এখন এটাকে যদি আমি চেঞ্জ করে দিই, ধরেন এটা আমি দিলাম কথার কথা ধরেন 0.1, সরি 0.1 দিন বা 0.15 দিলাম ধরেন, এটা যদি যদি আমি রান দিই, এখন দেখেন আপনি কিন্তু পিক পাইছেন দুইটা। কেন দুইটা পিক পাইছেন,
কারণ এখন যেহেতু আমি থ্রেশহোল্ডটা 0.15 করে দিছি, 0.15 করে দেওয়ার কারণে কি হয়েছে, আপনার দুইটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম এখানে হচ্ছে আপনার রিটেন হয়েছে। একটা হচ্ছে 2 এরটা, যেটা 2 বাই মানে 0.02 যেটা ছিল, এটা হচ্ছে 10/100, দ্যাট ইজ 0.01। বাকি যেটা ছিল, যেটা 0.2 ছিল, মানে এইটা কিন্তু আসলে আপনার রিমুভ হয়ে গেছে। তো এটা হচ্ছে লো পাস ফিল্টারের কাছে। তো মাথায় রাখবেন, লো পাস ফিল্টার দিয়ে অলওয়েজ কি করি আমরা, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট মানে একটা থ্রেশহোল্ড বলে দেই, থ্রেশহোল্ডের উপরে যত ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টই থাকুক না কেন সেটাকে আমরা রিমুভ করে দিই। আচ্ছা, এরপর কি আছে, এরপর হচ্ছে আমার বাটারওয়ার্থ লো পাস ফিল্টার আছে। এটার কাজ কি? আচ্ছা, এই লো পাস ফিল্টারে, একটা আইডিয়াল লো পাস ফিল্টারে আমরা জাস্ট থ্রেশহোল্ডটা বলে দিই, থ্রেশহোল্ডটার পরে বাকি যা আছে সব, যত হাই ফ্রিকোয়েন্সি থাকবে তা বাদ হয়ে যায়। কিন্তু এই যে আপনার হচ্ছে যে আপনি যে লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সিটাকে বাদ দিতেছেন, কিন্তু লো ফ্রিকোয়েন্সি কি যে আপনি রিটেইন করতেছেন, লো ফ্রিকোয়েন্সিকে আমরা কিভাবে রিটেইন করতেছি, অ্যাজ যেভাবে আছে সেভাবে রিটেইন করতেছি, কোনো চেঞ্জ করতেছি না। কিন্তু ইফ আমরা যদি চাই যে আসলে আমরা লো ফ্রিকোয়েন্সিকে যখন রিটেন করবো, এই যে আমাদের ধরেন এই যে লো ফ্রিকোয়েন্সিকে যখন আমরা রিটেন করবো, তখন আসলে আমার চেঞ্জটা কিরকম হবে, এটা যদি আমি চেঞ্জ, এই জিনিসটা যদি আমি আপনার কন্ট্রোল করতে চাই, তখন হচ্ছে আমরা বাটারওয়ার্থ লো পাস ফিল্টার ইউজ করি। সো এই বাটারওয়ার্থ লো পাস ফিল্টার যদি যদি আমি একটা রিপ্রেজেন্টেশন আপনাদেরকে দেখাই, দেখেন এইটা হচ্ছে আপনার আমি যদি এটা 0.05 দিয়ে দিই, দিই এটা উপর থেকে বেশি দেয়। হ্যাঁ, সো এখানে দেখেন বাটারওয়ার্থ লো পাস ফিল্টার দ্বারা রিমুভ করার পরে, সো দেখেন আমার লো পাস ফিল্টারে কিন্তু চেঞ্জটা খুবই শার্প ছিল, দেখেন, কারণ আমি ওই 0.05 এর পর পুরো কাট অফ করে দিচ্ছি, পুরো জিরো করে দিচ্ছি, দেখেন একদম জিরো করে দিচ্ছি। কিন্তু বাটারওয়ার্থ লো পাস ফিল্টারে আমি আসলে এই জিনিসটা কন্ট্রোল করতে পারি যে আমি আসলে কিভাবে এই চেঞ্জটা কি শার্পলি আমি জিরো করে দিব নাকি গ্র্যাজুয়ালি আমি জিরো করে দিব। হ্যাঁ, আপনি অনলি ডিফারেন্স ইজ দ্যাট এখানে 0.05 এর পর শার্পলি জিরো হয়ে গেছে। বাটারওয়ার্থ লো পাস ফিল্টার আপনি শার্পলি জিরো না করে আপনি আসলে এই রোল অফটা করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, যেটা আসলে এই এন দ্বারা এই এন দ্বারা হচ্ছে আপনার আসলে করা হয়, কন্ট্রোল করা হয়। হ্যাঁ, যেমন এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলার মাধ্যমে কন্ট্রোল করা হয়। সো দ্যাট মিনস যত শার্প তার মানে আপনার হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বেশি হবে, কিন্তু এখানে বাটারওয়ার্থ ফিল্টারে আপনি এই চেঞ্জটা আসলে খুব মানে স্মুথলি করতে পারেন, এবং সেটার একটা রিপ্রেজেন্টেশন যদি দেখেন, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রিপ্রেজেন্টেশন। আপনারা যদি এখানে দেখেন, এইটা হচ্ছে আপনার জাস্ট আইডিয়াল লো পাস ফিল্টার দিয়ে করা, এবং এটা যদি দেখেন আপনার হচ্ছে বাটারওয়ার্থ লো পাস ফিল্টার দিয়ে করা। সো দেখেন এখানে আসলে এই চেঞ্জটা যদি দেখেন, এই চেঞ্জটা অনেক স্মুথলি হয়েছে, কিন্তু এখানে যেহেতু বাটারওয়ার্থ ফিল্টার অ্যাপ্লাই করা হয়েছে, এখানে চেঞ্জটা অবশ্যই অ্যাকচুয়াল সিগন্যালের মতো স্মুথ হবে না। এখানে যেহেতু কারণ হচ্ছে আমি এই রোল অফটা আমি আসলে করতে পারতেছি, দ্যাট মিনস এইটা এখানে এসে স্মুথলি জিরো হয় না, কিন্তু এটা গ্র্যাজুয়ালি জিরো হয়েছে, স্মুথলি কিন্তু আর জিরো মানে জাস্ট জিরো হয় না। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে দেখেন এই বাটারওয়ার্থ লো ফিল্টারে আপনার জাস্ট 0.5 এর পরেই যে কাট অফ করে দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু আসলে তা না। এরপর দেখেন এই 0.1 যে আমার ফ্রিকোয়েন্সিটা, সেটাও কিন্তু আপনার আসলে রিটেন হয়েছে, কারণ বাটারওয়ার্থ ফিল্টারে আমি আসলে ওই কাট অফটা ডিরেক্টলি করে দিই না, আমরা হচ্ছে স্মুথলি কাট অফ করি। হ্যাঁ, তো এটা হচ্ছে আসলে বাটারওয়ার্থ তার আইডিয়াল ফিল্টারের মধ্যে ডিফারেন্স। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের কি আছে, হাই পাস ফিল্টার। হাই পাস ফিল্টার উল্টা কাজ করে, আপনার জানেন হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে রাখতে দিবে। সো দেখেন দিস ইজ হোয়াট ইট ইজ, যে আপনি এখানে 0.05 কে বলে দিচ্ছেন। সো দেখেন 0.05 এর যে বড় যে দুইটা ফ্রিকোয়েন্সি ছিল, 0.1 আর 0.2, এই দুইটাই হচ্ছে আপনার রিটেন হয়েছে। হ্যাঁ, আর বাটারওয়ার্থ হাই পাস কি করবে, তাহলে একই কাজ, এই যে চেঞ্জটা স্মুথলি করবে। সো দেখেন এখানে তাহলে এইটাও সামান্যতম হইলেও রিটেন হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর আমাদের লাস্ট যে দুইটা জিনিস আছে সেটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার আর হচ্ছে ব্যান্ড রিজেক্ট ফিল্টার। তো ব্যান্ড পাস ফিল্টার কি করে আপনারা জানেন, নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে আপনাকে পাস করতে দেয়, এটা হচ্ছে ব্যান্ড পাস, রাইট? এই যে একটা নির্দিষ্ট একটা রেঞ্জ, এইটুকুকে পাস করতে দেয়। সো দেখেন একটা ব্যান্ড পাস ফিল্টারে যদি আপনার এক্সাম্পল দেখেন, দুইটা থ্রেশহোল্ড বলে দেওয়া হয়েছে। ব্যান্ড পাসে অলওয়েজ দুইটা থ্রেশহোল্ড বলা থাকবে, একটা লো একটা হাই থ্রেশহোল্ড, মানে 0.5 থেকে 0.15 এর মধ্যে আপনি পাস করতে দিবেন, এর বিলো আপনি পাস করতে দিবেন না, এর কি বলে এর উপরে আপনি পাস করতে দিবেন না। কিন্তু এটা হচ্ছে একটা বাটারওয়ার্থ ব্যান্ড পাস ফিল্টার, মানে এটা শার্পলি জিরো হয় না। দেখেন এটা কখনোই শার্পলি জিরো হয় নাই, এটা এই জিরোটা আপনার হচ্ছে গ্র্যাজুয়ালি হয়েছে। সো কারণ এই যেখানে দেখেন অর্ডার দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে। সো এখানে আপনারা দেখেন এই সিগন্যালটাকে যখন আপনি একটা ব্যান্ড পাস ফিল্টার দ্বারা আপনি করতেছেন, সো দ্যাট মিনস এই সিগন্যালটার ক্ষেত্রে আপনার হচ্ছে 0.5 থেকে 0.15 এর মধ্যে যা সিগন্যাল আছে হচ্ছে আপনার 0.1। সো সেই 0.1 যে সিগন্যালটা একমাত্র সেটারই পিক দেখছেন আপনি, 0.2 একটা পিক দেখতে পাচ্ছেন, বাট সেটা খুবই ছোট। এই ছোটটা কেন, কারণ এটা যেহেতু একটা বাটারওয়ার্থ ব্যান্ড পাস ফিল্টার। সো এই 0.2তেও যদি আপনি খেয়াল করেন, এটা হালকা অ্যাটলিস্ট চেঞ্জটা কিন্তু গ্র্যাজুয়ালি হয়েছে, একদম স্ট্রিক্টলি জিরো হয় নাই, গ্র্যাজুয়ালি জিরো হয়েছে। তো সেটা কারণে আপনি 0.2তেও আপনি হচ্ছে আসলে একটা পিক পাচ্ছেন। ঠিক আছে,
আর এর অপোজিট কাজটা হচ্ছে ব্যান্ড স্টপে হবে, তাহলে তখন কি হবে 0.5 থেকে 0.15 এর মধ্যে আপনি কোনো আসলে চেঞ্জ পাবেন না। সো মানে সেই জিনিসটাকে আপনি আসলে জিরো করে দিবেন, এবং যেহেতু এটা একটা বাটারোর ব্যান্ড স্টপ, সো আপনি আসলে এই চেঞ্জটা আসলে স্মুথলি না করে, মানে ডিরেক্টলি না করে আপনি হচ্ছে স্মুথলি চেঞ্জটা করবেন। সো দেখেন এখানে আসলে তখন ওই 0.5 এর বিলো আর 0.5 এর উপরে, অর্থাৎ 0.01-এ আপনি একটা পিক পাবেন, 0.02-তে আপনি একটা পিক পাবেন। 0.151 যে পিকটা, সেটা আসলে আপনার রিমুভ হয়ে গেছে, কারণ সেটা হচ্ছে আসলে আপনার এই ক্ষেত্রে বাদ হয়ে গেছে, ঠিক আছে। সেইটা হচ্ছে আসলে আপনাদের ইমেজের ফিল্টারিং, এটা নিয়ে আসলে আপনাদের ল্যাবটা, সেই পার্টটা আপনারা যদি স্টিল কনফিউশন থেকে থাকে খুব মাথায় রাখবেন। আমি আবার একটা ছোট করে রিক্যাপ করে দিই। লো পাস ফিল্টারের কাজ কি? লো ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেয়। আপনি একটা থ্রেশহোল্ড বলবেন, সেই থ্রেশহোল্ডের পর সেই থ্রেশহোল্ডের উপরে যাই ফ্রিকোয়েন্সি থাকুক সব জিরো হয়ে যাবে। বাটারোর লো পাস ফিল্টার কি? লো পাস ফিল্টার আপনি যদি ফ্রিকোয়েন্সি বলেন 0.5 এর পর শার্পলি জিরো হয়ে যায়। বাটারোর লো পাসে আপনি এটাকে শার্পলি জিরো হবে না, আপনি হচ্ছে সেই শার্প চেঞ্জের মধ্যে আপনি হচ্ছে একটা গ্র্যাজুয়াল চেঞ্জ করবেন। সো দেখেন এই যে এখানে একটা গ্র্যাজুয়াল চেঞ্জ করা হয়েছে, নট শার্পলি জিরো হয় না। এটা আসলে এই যে এই এন এর ভ্যালু, এই অর্ডার এন এর ভ্যালুটা আসলে অর্ডার, এই অর্ডারটা দ্বারা আপনার আসলে হচ্ছে এই জিনিসটা কন্ট্রোল করে। এন এর ভ্যালু যত বেশি আপনার শার্পনেস তত শার্পার রোল, মানে রোল অফ তত শার্প হবে, ঠিক আছে। আপনারা এই ক্ষেত্রে এন এর ভ্যালুটা চেঞ্জ করে দেখতে পারেন আসলে চেঞ্জটা কিরকম হয়। হাই পাস ফিল্টার কি? লো পাসের অপোজিট, এর উপরে সবগুলাকে পাস করতে দিবে। ব্যান্ড পাস কি? ব্যান্ড পাস হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে পাস করতে দিবে। ব্যান্ড রিজেক্ট কি? ব্যান্ড রিজেক্ট হচ্ছে ওই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আপনাকে পাস করতে দিবে না। আপনারা যদি এই, আপনাদেরকে অবশ্যই ফিল্টারিং এর থিওরিটিক্যাল কনসেপ্টগুলো দেখানো হয়েছে, সো থিওরিটিক্যাল কনসেপ্টগুলো আপনারা যদি একটু রিভিউ করেন দেখবেন দিস ইজ ভেরি ভেরি সিম্পল স্টাফ। বাট যদি না রিভিউ করেন দেখবেন এই জিনিসটা আসলে আপনাদের জন্য বোঝা একটু মানে হয়তো বা রিলেট করতে পারবেন না। সো আমি অবশ্যই বলবো আপনারা আসলে থিওরিটিক্যাল যে জিনিসগুলো কভার করা হয়েছে এটা একটু আসলে আগে রিভিউ করে নিন। আচ্ছা, আর এরপর হচ্ছে আমরা এখানে আসলে কিছু RGB ইমেজের রিপ্রেজেন্টেশন আসলে দেখবো। সো এখানে আমি যদি আমাদের জাস্ট যে ল্যাব ফাইলটা সেটা যদি একটু ডাউনলোড করি, আর এটাকে যদি একটু ডাউনলোড করি এবং সেটাকে যদি আমরা রান টাইমে অ্যাড করি, তো এখানে দেখেন আমরা যদি এটা করি, আচ্ছা এইখানে আপনারা যদি দেখেন এই লো পাস মাস্ক আর এই হাই পাস মাস্কটা হচ্ছে অনেকটা ডিফারেন্ট কম্পেয়ার টু আমরা যেটা ডিসকাস করছি। এগুলো হচ্ছে সব আপনার গসিয়ান মাস্ক। হ্যাঁ, আপনারা যদি এই হাই পাস মাস্কটা দেখেন, আমরা আসলে কিন্তু মানে আমরা নর্মাল গসিয়ান মাস্কের জিনিসটা কি, আমরা দেখেন আমরা অ্যাকচুয়াল হাই পাস মাস্কে কি করছি, আমরা এখানে ডিরেক্টলি জিরো তারপর ওয়ান, কিন্তু এই ধরনের হাইপাস মাস্কে দেখেন ডিরেক্টলি জিরো থেকে গ্র্যাজুয়ালি আমরা ওয়ানের দিকে গেছি। সো এই গ্র্যাজুয়ালি যখন ওয়ানের দিকে যেতেছি এই ধরনের হাইপাস মাস্ককে বলা হচ্ছে গসিয়ান হাইপাস মাস্ক। সিমিলারলি এখানেও দেখেন গ্র্যাজুয়ালি ওয়ান থেকে জিরো দিকে গেছে, এটা হচ্ছে আপনার হচ্ছে গসিয়ান লো পাস মাস্ক। সিমিলারলি এটা হচ্ছে গসিয়ান ব্যান্ড পাস, গসিয়ান ব্যান্ড রিজেক্ট। এবং এই ফিল্টারগুলো আমরা যখন এই ইমেজের উপর পাস করতেছি, RGB ইমেজের উপর পাস করতেছি, দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ডিফারেন্স। দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল ইমেজ। সো লো পাস করছি, লো পাস করার কারণে কি হয়েছে, আপনার ইমেজটা আরো স্মুথ হয়ে গেছে। দেখেন লো পাস ফিল্টার পাস করার পর আপনার ইমেজটা আরো স্মুথ হয়ে গেছে। একই ইমেজের উপর আপনি যখন হাই পাস করতেছেন, হাই পাস করলে কি হয়, অলওয়েজ আপনার হচ্ছে এজ গুলা এনহ্যান্স হবে। সো খেয়াল করেন এই হাই পাস ফিল্টারের মধ্যে আপনার এজ গুলো হচ্ছে আপনার এনহ্যান্স হয়েছে। ব্যান্ড পাস যখন করছেন তখন কি হয়েছে, ওই যে নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে হচ্ছে আপনার পাস করতে দিছে। সো নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে আপনার দেখেন এই যে সাথে যে এই জায়গায় প্যাটার্ন গুলো ছিল, এই যে ফুলের পাপড়িতে যে প্যাটার্ন গুলো, সেগুলো হচ্ছে আপনার কাছে হাইলাইট হয়েছে। আর ব্যান্ড রিজেক্টে কি হয়েছে দেখেন, ব্যান্ড রিজেক্টে কিন্তু আপনার আসলে জিনিসটা ওভারঅল যে আপনার যে ইমেজের যে ইয়াটা কি বলে, এটা একটা প্যাটার্ন, এটা এই ক্ষেত্রে আসলে খুব একটা বেটার অ্যাপ্লিকেশন না। আপনাদের স্যার অবশ্যই রাফিদ স্যার এই জিনিসটা দেখানোর কথা, ব্যান্ড রিজেক্টের একটা বেটার অ্যাপ্লিকেশন। বাট এখানে যে ব্যান্ড রিজেক্টের যে কাজটা হয় যে আপনি ওই ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে দিবেন না। সো দ্যাট মিনস এই যে এখানকার যে ডিটেলস গুলা, এই যে এই ডিটেলস গুলা কিন্তু এই ইমেজ আসলে হারাই গেছে, সেটা আরো স্মুথ এন্ড আউট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আসলে অ্যাকচুয়াল ইমেজের ম্যাগনিটিউড স্পেকট্রামটা, ঠিক আছে। সো দেখেন অ্যাকচুয়ালি আমাদের ফিল্টারগুলো যে কাজগুলো করার, আপনি দেখেন ডেমনস্ট্রেট করার মাধ্যমে আমরা দেখতেছি এগুলো এক্স্যাক্টলি ওই একই কাজটাই করতেছে, ঠিক আছে। আর RGB ইমেজের ক্ষেত্রে अगेन একই জিনিস আপনারা দেখেন। RGB ইমেজের ক্ষেত্রে আসলে আমরা নর্মালি যে কাজটা করি, RGB ইমেজের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে এটা দেখাই, ফর RGB ইমেজ আসলে আমাদের তিনটার তখন DFT পাই। একটা হচ্ছে ফর একটা রেড চ্যানেল, একটা গ্রিন চ্যানেল, একটা ব্লু চ্যানেল। হাউএভার আমরা আসলে এভাবে কাজ করি না। আমরা আপনারা যখন হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন দেখছিলেন তখন আপনারা দেখছিলেন যে আসলে আমরা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন চ্যানেল ওয়াইজ না করে আমরা আসলে তখন হচ্ছে এটা করতাম
হচ্ছে RGB থেকে ল্যাব কালার স্পেসে কনভার্ট করতাম। হ্যাঁ, ইফ ইউ রিমেম্বার, আমরা RGB থেকে ল্যাবে কনভার্ট করতাম, দেন এই এলটাকে আমরা ইকুয়ালাইজ করতাম। সিমিলারলি ডিএফটির ক্ষেত্রে হচ্ছে আমরা RGB থেকে আমরা হচ্ছে HSV তে কনভার্ট করব। RGB থেকে আমরা HSV কালার স্পেস, এইচ হচ্ছে আপনার হিউ, এস হচ্ছে আপনার স্যাচুরেশন, আর ভি হচ্ছে আপনার ভ্যালু। ঠিক আছে, সো এই RGB থেকে যখন আমরা HSV তে আমরা যখন ট্রান্সফর্ম করতেছি, তখন আসলে হিউ আর স্যাচুরেশন এই দুইটা চ্যানেল হচ্ছে আপনার কালার ইনফরমেশন হোল্ড করতেছে। ভি যে চ্যানেলটা সেটা হচ্ছে আপনার আসলে ব্রাইটনেস ইনফরমেশন হোল্ড করতেছে, বা লুমিনিসেন্স ইনফরমেশনটা হোল্ড করতেছে। সো আমরা তখন আসলে ডিএফটিটা করি হিউ বা স্যাচুরেশন কোনো চ্যানেলের উপর না, জাস্ট হচ্ছে ভি চ্যানেল, ভ্যালু চ্যানেলটার উপর করতেছি। যে দেখেন, দিস ইজ দ্য অ্যাকচুয়াল এক্সাম্পল অফ ডিএফটি ফর RGB ইমেজেস। ঠিক আছে, যে আমরা চ্যানেল ওয়াইজ না করে এইচএসভি তে আমরা হচ্ছে এইচএসভি কালার স্পেসে আমরা ট্রান্সফর্ম করে দেন ভি চ্যানেলের উপর আমরা আসলে হচ্ছে কি বলে ডিএফটিটা করে থাকি। এইটারই একটা এক্সাম্পল আপনাদের এখানে আসলে দেখানো হয়েছে। একটা কালার RGB ইমেজ নিয়ে সেটাকে ফিল্টারিং করার পরে দেখেন, সেটাকে আসলে যখন ফিল্টারিং করা হয়েছে সেটা দেখেন এরকম হয়ে গেছে, এবং এইটা আসলে দেখতে দেখেন কিছুই বুঝে যেতেছে না, কারণ কালার ইনফরমেশনটা আপনার লস্ট হয়ে গেছে। কিন্তু আপনি যদি এখানে দেখেন, এই অরিজিনাল RGBটিকে আপনার লো পাস ফিল্টার RGB ভি চ্যানেলের উপর যখন হচ্ছে আপনার ইয়া করা হয়েছে, ভি চ্যানেলের উপর আপনার যখন হচ্ছে এই রিপ্রেজেন্টেশনটা করা হয়েছে, দেখেন আপনার কিন্তু কালার ইনফরমেশন যেটা ফিল্টার RGB তে যেরকম লস হয়েছিল, HSV কালার স্পেসে কিন্তু তাহলে তার মানে সেরকম কোনো লস হয়েছে। লস তো অবশ্যই হবে, কারণ এটা তো আসলে লো পাস ফিল্টার, কিছু লস তো আসবে, কারণ লো পাস ফিল্টারে তো আপনি আসলে স্মুদেন আউট করে ফেলেন, বাট স্টিল খেয়াল করেন দুইটার মধ্যে যদি ডিফারেন্স থাকেন, এখানে অনেক কালার লস করে ফেলছেন কম্পেয়ার টু দিস ওয়ান। এন্ড এটা আসলে যে এইচএসবি ফিল্টার ইমেজটার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেশন, আপনারা জানেন যে আসলে এই যে আইএম শো যে মেথডটা, সেটা কিন্তু আসলে আপনার থেকে একটা RGB ইমেজ এক্সপেক্ট করে। আপনি যখন আসলে এইচএসবি কালার স্পেস ইমেজ দেবেন, সেটা দেখতে আসলে অনেকটা এমন, বাট এভাবে আমরা আসলে ইমেজকে দেখতে পারি না। সো আমাদের মেইন আইডিয়াটা হচ্ছে আসলে তখন এটাকে আমরা এই এইচএসভি থেকে আমরা হচ্ছে পরে সেটাকে RGB তে ফিল্টারিং করি। এই যে দেখেন এখানে এটা করা হয়েছে, তখন হচ্ছে কালার HSV টু RGB, এটার মাধ্যমে এই ট্রান্সমিশন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ল্যাব। তো ল্যাবের ফার্স্ট পার্টে হচ্ছে আমরা আসলে সিগন্যাল রিপ্রেজেন্টেশন করলাম, মানে 1D সিগন্যাল রিপ্রেজেন্টেশন। পরের পার্টে হচ্ছে আমরা ইমেজের ফিল্টারিং নিয়ে ডিসকাস করছি। আপনারা রেকর্ডিংটা দেখে নিয়েন, এবং রেকর্ডিং দেখার আগে অবশ্যই থিওরিটিক্যাল পার্টটা নিয়ে ডিসকাস দেখে নিয়েন। আপনাদের যে ল্যাব টাস্ক, একটা ল্যাব টাস্ক দেওয়া হয়েছে, দ্যাট ইজ এখানে এই ল্যাব টাস্কটা হচ্ছে মূলত আপনাদের যে ফিল্টারিং, আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। দেখেন, ল্যাব টাস্কে আপনাকে হচ্ছে ব্রেন এমআরআই ইমেজটা লোড করে নর্মালাইজ করতে বলছে। সো এটা আপনাদের দেওয়া আছে, দেওয়ার পর আপনাকে বলছে এটার উপর FFT অ্যাপ্লাই করতে। সো দেখেন, FFT ফাংশনটা অলরেডি আপনার জন্য লিখে দেওয়া আছে। আপনি এই ফাংশনটাকে ইউজ করি 3টা আর্গুমেন্ট পাবেন XUV। সো এইটা অলরেডি আপনি ল্যাবে আপনারা ডিসকাস করছি, সেখান থেকে দেখে নিয়েন। এবং পরে হচ্ছে আপনাকে ফিল্টার অ্যাপ্লাই করতে বলছে। হ্যাঁ, ফিল্টার অ্যাপ্লাই করার জন্য দেখেন আপনাকে দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে লো পাস এবং হচ্ছে আপনাকে একটা হাই পাস ফিল্টার দিতে বলছে। সো হাই পাস কাট অফ ফ্রিকোয়েন্সি আপনাকে বলে দিচ্ছে 0.03। তো আপনাকে একটা লো পাস আর একটা হাই পাস ফিল্টার আপনাকে ডিজাইন করতে বলা হয়েছে। সো তাহলে এই যে এখানে দেখেন আপনার লো পাস ফিল্টার তো আমরা অলরেডি ডিজাইন করে আসছি এখানে। এই যে দেখেন আপনার এই যে লো পাস ফিল্টার আমরা কি এইভাবে ডিজাইন করি। সো এখানে আপনি এই জিনিসটা কপি করবেন, জাস্ট এখানে 0.5 এর বদলে 0.03 দিবেন। সিমিলারলি হাই পাস, সিমিলারলি এই দুইটা থ্রেশহোল্ডে আপনি ব্যান্ড পাস এবং ব্যান্ড হাই, ব্যান্ড রিজেক্ট একটা ফিল্টার ডিফাইন করবেন। তারপর হচ্ছে আপনি এখানে রিপ্রেজেন্ট করবেন, এবং এখানে দেখেন আপনাকে আসলে অ্যান্সারটা বলতে হবে যে কোন ফিল্টারের কারণে কোন এফেক্টটা আসে, এই জিনিসটা আপনি কমেন্ট করবেন। হ্যাঁ, যে আসলে লো পাস ফিল্টার অ্যাপ্লাই করলে কি হয়, হাই পাস করলে কি হয়, ব্যান্ড পাস করলে কি হয়, কোনটা করলে আসলে কি হয়, এই জিনিসটা আসলে আপনি এখানে জাস্ট হয়তো বা 2-3 সেন্টেন্সের মধ্যে এই জিনিসটা আসলে একটু দেখা দেবে। এটি হচ্ছে আসলে আপনাদের ল্যাব টাস্ক, এবং আপনাদেরকে অলরেডি ডিসকর্ডে ল্যাব টাস্কের সাবমিশন একটা ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। সো সেই ফর্মে হচ্ছে আপনি আজকের মধ্যে আপনারা সবাই কি বলে যে এই ল্যাব টাস্কটা জমা দিয়ে দিবেন। হ্যাঁ, জামাল বলেন। স্যার এন অর্ডার কত ইউজ করব? এন অর্ডার কোন ক্ষেত্রে আসলে বাটার রোডের ক্ষেত্রে? তিনটা অ্যাকচুয়ালি বুঝি নাই। স্যার, তিনটার জন্য লো পাস, হাই পাস ও আর আচ্ছা, এটা যদি আপনি বাটার রোড ইউজ করেন, আপনি একটা ইচ্ছা মতন ইউজ করতে পারেন, কিন্তু এখানে আপনাকে আসলে বাটার রোড লো পাস, বাটার রোড হাই পাস বলে না। সো ইটস আপ টু ইউ, আপনি এন অর্ডার যা ইচ্ছা তাই ইউজ করতে পারেন। এখানে তো আপনাকে আসলে বলে না যে বাটার রোড লো পাস, বাটার রোড হাই পাস, তাই না? শুধু লো পাস, শুধু হাই পাস বলছেন। সো ইউ কুড পসিবলি জাস্ট গো উইথ নর্মাল লো পাস, নর্মাল হাই পাস, মানে আইডিয়াল লো পাস, আইডিয়াল হাই পাস। এন্ড যদি এন অর্ডার ইউজ করতে চান, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে?
স্যার ল্যাব টেস্টটা কি আজকে যে কোনো মানে 12টার আগে যে কোনো সময় জমা দিলে হ্যাঁ, হবে? রাত 12টার আগে যে কোনো সময় আপনি জমা দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে স্যার।